ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে কথা বলবো যারা শুনছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দয়া করে, তাহলে আপনারা সব নোটিফিকেশন সব সময় পেয়ে যাবেন সাথে সাথে। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জুয়াইরিয়া মুন। উনি বর্তমানে খুলনার বয়রা কলেজ মোড়ে বসবাস করছেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত ওনার আম্মুর সাথে ঘটলেও ঘটনার বেশ কিছু বিষয়ের সাক্ষী এই জুয়াইরিয়া মুন আপু এবং ওনার হাজবেন্ড। চলুন মূল ঘটনায় ঢুকে যাই। বিয়ের প্রথম বছর এই মুন আপু ওনার আব্বু আম্মুর সাথেই ছিলেন। পরের বছরে ওনার স্বামী বাসা ভাড়া করেন, সেখানে চলে আসেন। তো এই বাসাটা এই বয়রা এলাকাতেই। বাসাটা 3 তলা বিল্ডিং। বাসাটার এক পাশে মন্দির, অন্য আরেকটা পাশে মসজিদ রয়েছে। তো ওনারা যেই ঘরটা ভাড়া নিয়েছিলেন সেটা ওই চিলে কোঠার আর কি, খোলা ছাদের উপরে যে ঘরটা থাকে আর কি, ওইটা। উপরে টিন শেড, দেয়াল ইটের প্লাস্টার করা। অনেকেই নাকি বলে থাকে যে এই ধরনের ঘরগুলোতে জিনগত সমস্যা থেকে থাকে, তবে ওনারা এই বিষয়ে ওরকম কর্ণপাত করেন নাই। ওই বাসায় ওঠার পরের দিন ওনার স্বামী একটু রাত করে বাসায় ফেরেন। রাত প্রায় 11টা, 11:30 বেজে যায়। তো এই বাড়িটা একটু গ্রাম অঞ্চলের মধ্যে হওয়ার কারণে রাত 10টার মধ্যে অনেকেই ঘুমিয়ে যায়। সবাই ঘুমানোর পর উনি হঠাৎ করে একটা শব্দ শুনতে পান। উনি তখন বাসায় একা। শব্দটা এমন যেন কেউ ওনার রুমের দেয়ালে জোরে জোরে কোনো একটা লাঠি জাতীয় কিছু দিয়ে বাড়ি মারছে, আর ঠাস 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 শব্দ হচ্ছে। এইভাবে প্রায় 10 মিনিট ধরে শব্দ হয়। উনি প্রথমে চিন্তা করেছিলেন মনের ভুল, অনেক সময় ফাঁকা জায়গায় দূরে কোনো আওয়াজ হলেও মনে হয় যে একদম কাছাকাছি শব্দ হচ্ছে। কিন্তু যখন বুঝতে পারলেন যে এটা ওনার দেয়ালেই হচ্ছে, দেয়ালটা মাঝে মাঝে কেঁপে উঠছে, তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, এই দেয়ালেই এটা হচ্ছে। উনি তো সাহস করে দোয়া দুরুদ পড়ছেন, কিন্তু সাহস করে ঘরের বাইরে বের হন না, এই যে শব্দটা কে করছে। 10 মিনিট পর এটা থেমে যায়। এর আধা ঘন্টা পর ওনার হাজবেন্ড বাসায় ফেরেন। বলেন যে এরকম শব্দ হয়েছিল, নিজেরা আলোচনা করেছিলেন। পরের দিন এই মুন আপুদের বাড়িওয়ালা সহ আশেপাশের বাসার মানুষ ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে এত রাতে উনি দেয়ালে কি করছিলেন। কোনো পেরেক গাড়ছিলেন, হয়তোবা নতুন বাসায় উঠেছেন, পেরেক গাড়ছেন, এমনটা চিন্তা করেছিলেন। কিন্তু পেরেক গাড়ার শব্দটা এরকম না, এটা দেয়ালে বাড়ি মারার শব্দ। বিশেষ করে বাইরের দেয়ালে কেউ যদি লম্বা লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে যেরকম শব্দ হয়, ওই রকম শব্দ। মুন আপু তখন বুঝতে পারলেন এই শব্দটা উনি শুধু একাই শোনেন নাই, আশেপাশের অনেক মানুষও শুনেছেন। এরপর তো উনি অনেক ভয় পেয়ে গিয়েছেন যে আসলে ঘটনাটা কি। উনি ওনার আম্মুকে ফোন করেছিলেন যে কিছুদিন এসে যেন উনি এই বাসায় থাকেন। ওনার আম্মু চলে আসেন। এইবার শুরু হলো আসল ঘটনা। ওনার আম্মু অত্যন্ত পরহেজগার মানুষ, সাহসী মানুষও বটে, অনেক দোয়া কালাম জানেন, সবসময় জিকির আজগারে মশগুল থাকেন। তো উনি বলেন যে সবসময় যদি জিকির আজগার করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে এই ধরনের বিষয়ে অতটা ভয় পেতে নেই, খুব একটা বেশি ক্ষতি করতে পারে না। তো ওনার আম্মু যেদিন আসেন ওই দিন রাত্রেবেলা ওনার আম্মু গেস্ট রুমে ঘুমিয়েছেন। মূলত ওই রাত্রে গেস্ট রুমের দেয়াল থেকেই শব্দটা এসেছিল। ওনার আম্মু তাহাজ্জুদে নামাজ পড়তে ওঠেন বলে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান। আর মুন আপু আর ওনার হাজবেন্ডের ঘুমাতে দেরি হয়। সময়টা ছিল শীতকাল, রাত প্রায় 1:30 বেজে গেছে। ওনারা জাগনা ছিলেন, মানে জেগেছিলেন আর কি, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় ওনারা শুনতে পান কে যেন কান্না করছে। এমন কান্না, কেউ যদি অনেকক্ষণ ধরে কান্না করতে করতে হেঁচকি দেওয়া শুরু করে, মানে কান্না করতে করতে ফুপানোর ভাব, এরকম এরকম একটা কান্নার আওয়াজ। আর কান্নাটা আসছে ছাদ থেকে, মানে ওনাদের যেই টিনের চাল, ওটাকেই ছাদ বলছি আর কি, চিলে কোঠার যেই ঘরটা ওটার উপর টিন শেড ছিল, তো ওইখান থেকে আসছে। কান্নার আওয়াজে বোঝা যাচ্ছিল না এটা কি পুরুষের কান্না নাকি মহিলার কান্না, কেমন একটা মিশ্র প্রকৃতির। কান্না করতে করতে কি হলো, ওই জিনিসটা বা আওয়াজটা মনে হলো একটু নিচ দিকে নামলো এবং সিঁড়ির দিকে নামা শুরু করলো। সিঁড়ি থেকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এদিকে মুন আপু আর ওনার হাজব্যান্ড চুপচাপ শুনছেন এটা। উনি ভাবছিলেন বাড়িওয়ালার কিছু হলো কিনা, যেহেতু উনি দোতলাতে থাকেন, বাড়িটা 3 তলা ছিল। কিন্তু না, কান্নার আওয়াজ আস্তে আস্তে দোতলা থেকে নিচতলায় নামলো,
শীতকালে তো সবকিছু একদম নীরব থাকে, কোনো ঘরে ফ্যান চলে না, যার কারণে অনেক শব্দ কিন্তু শোনা যায়, বিশেষ করে বাইরে যে শব্দগুলো হয়। কান্নাটা আস্তে আস্তে নিশ্চলায় নামলো। তখন এই মন আপু ওনার হাজবেন্ড আরো বেশি কনফিউজড হয়ে যান, ঘটনা কি, এটা এভাবে নিচে নামছে। এরপর কি হলো, কান্নার আওয়াজটা নিচতলা থেকে মেইন গেটের ওইদিকে চলে গেল। মেইন গেট দিয়ে বেরও হলো, এমন সময় ওইখানে ঘুমিয়ে থাকা যে কয়েকটা কুকুর ছিল, এই কুকুরগুলো অনেক জোরে জোরে ডেকে ওঠে। খুবই আক্রমণাত্মকভাবে কুকুরগুলো ডাকাডাকি শুরু করে, মনে হচ্ছে কুকুরগুলো খুব ভয় পেয়েছে। তখন মোনাপুর হাজবেন্ড বলেন যে আসলে কি কান্নার শব্দগুলো কুকুরের ছিল? তখন তো এই মোনাপু বলতে থাকেন, আরে কুকুর কান্না করবে কিভাবে, এই ছাদের উপর কুকুর আসবে নাকি? বাড়ির এত উপরে কি কুকুর আসে? আমাদের বাড়ির উপরে, বিশেষ করে এই টিনের শেডের উপরে যদি কুকুর ওঠে তাহলে তো আমরা বুঝতে পারতাম। আর কুকুর কি মানুষের মতো কান্না করে নাকি? আর কুকুর এদিক দিয়ে নেমে গেট না খুলে বাইরে কিভাবে বের হইল? অন্য কোনো তো রাস্তা নাই। এভাবে ওনারা দুজন এই ইস্যুতে কথা বলছিলেন, নিজেদের আইডিয়াগুলো শেয়ার করছিলেন। এরই মধ্যে কি হয়, এই মৌনাপুর আম্মু গেস্ট রুম থেকে বের হয়ে এই মৌনাপু এবং ওনার হাজব্যান্ডকে ডাক দেয়। ওনারা তাড়াতাড়ি উঠে মৌনাপুর আম্মুর কাছে যান, গিয়ে দেখেন যে মৌনাপুর আম্মু গ্লাসে পানি নিয়ে সারা রুমে ছিটিয়ে দিচ্ছেন। এবার মৌনাপুর জিজ্ঞেস করেন, কি হয়েছে আম্মু? তখন ওনার আম্মু যেটা বলেন সেটা শোনার জন্য ওনারা একেবারেই প্রস্তুত ছিলেন না। ওনার আম্মুর ভাষ্য মতে ওনার আম্মু ঘুমানোর আগে বিভিন্ন আমল করে শরীরে ফু দেন, শরীর বন্ধ করে ঘুমান, যেটা নিয়ম আর কি, সুন্নাহ তরিকা। তো এভাবে উনি প্রতিদিনই করেন। এই রাত্রে উনি সেটা করতে পারেন নাই, কারণ হচ্ছে ওনার এমন ঘুম আসে যে উনি ওনার যে দোয়া কালামগুলো এগুলো শেষ করতে পারেন না, অল্প কিছু পড়তে পড়তেই উনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে ওনার আম্মুর ঘুম ভেঙে যায়, কিন্তু উনি নড়াচড়া করতে পারছিলেন না, শুধু চোখ খোলা রেখেছেন। আমরা বোবাই ধরা বলি না, অনেকটা ওরকম আর কি। গ্রাম বাংলায় অনেকে বোবা ভূত ধরে, অনেকে বলে থাকে এরকম। তো উনি চোখ খুলে দেখতে পান একটা অবয়ব তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা খুবই আলোকিত, মানে তার শরীরের ভেতর থেকে মনে হচ্ছে আলো বের হচ্ছে, আর আকারে বেশ ছোট। দেখে মনে হচ্ছে এটা বড় সাইজের একটা বিড়াল। প্রথমে মনে করছে কোনো মানুষ কিনা, ছোট বাচ্চা কিনা, কিন্তু পরে মনে হচ্ছে বড় সাইজের একটা বিড়ালের আকৃতির কিছু একটা হতে পারে। মুখের আকারটা বোঝা যাচ্ছিল না এটা কি বিড়াল না অন্য কোনো কিছু। তবে অবয়বটা কি করে, আস্তে আস্তে এই মুনাপুর আম্মুর কাছে চলে আসে, এসেই ওনার গায়ের উপরে শুয়ে পড়ে। এমনভাবে শুয়ে পড়েছে যেমন কোনো মানুষ অনেক ক্লান্তিতে যেমন বিছানায় লুটিয়ে পড়ে, ওইভাবে মনে হচ্ছে সে খুব ক্লান্ত আর খুব আপন একটা জায়গায় সে শুয়ে পড়েছে। মুনাপুর আম্মু তখন অনুভব করেন যে আকার অনুযায়ী অবয়বটার যতটা ওজন হওয়ার কথা ছিল ততটা না, যথেষ্ট হালকা। মুনাপুর আম্মু তখন মনে মনে দোয়া কালাম পড়তে শুরু করেন এবং নড়াচড়া করার চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে তিনি তার এক হাত নাড়াতে সক্ষম হন। আর উনি হাত নাড়াতে পেরে যা করেন এটা সত্যি আসলে অবিশ্বাস্য রকমের, যেহেতু উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। উনি যখনই হাত নাড়ানোর সক্ষমতা অর্জন করেন তখন করেছেন কি, ওই আপনার গলা চেপে ধরেছেন। আসলে এই জিনিসটা তার শরীরের উপরে সে শুয়ে পড়েছে, এটা তার ভালো লাগে না। হাত দিয়ে গলা চেপে ধরে বিভিন্ন দোয়া পড়তে থাকেন। মুনাপুর আম্মুর ভাষ্য মতে এই অবয়বটা ছিল অত্যন্ত মোলায়েম আর একটা বিদেশি বিড়ালের মতো। সারা শরীরের লোমগুলো খুব সফট, খুব সুন্দর। এর শরীরের ভেতর দিয়ে মনে হচ্ছে আলো বের হচ্ছে। অবয়বটা চাপ খেয়েও সরছে না ওনার আম্মুর গায়ের উপর থেকে। আর ওনার আম্মু রাগে আরো বেশি অবয়বটির গলা চেপে ধরেছে। এত জোরে চাপ দিয়েছে যে অবয়বটির গলার যে হাড় সেটাও উনি ফিল করতে পারছিলেন। কিছুক্ষণ পর ওই অবয়বটি ছটফট করতে শুরু করে। তখন মুনাপুর আম্মু ওটাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে অবয়বটি শূন্যে মিলিয়ে যায়। অবয়বটি উধাও হওয়ার পর পুরোপুরিভাবে শরীরের উপর নিয়ন্ত্রণ ফেরত পান মুনাপুর আম্মু। তখন কথা বলার শক্তিও ফেরত পান। এরপর উনি উঠে আবার দোয়া কালাম পরে নিজের শরীরে ফু দিতে থাকেন। এরপর উনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। তারপর বের হয়ে উনি রুমের বিভিন্ন জায়গায় পানি ছেটানো শুরু করেন। তখন ওনাদেরকে ডেকেছিলেন। এই যে অবয়বটা, এই অবয়বটাই যে ওই সময় কান্না করছিল এটা তখন মৌনাপু এবং ওনার হাজবেন্ড বুঝতে পারেন। প্রথমে ভেবেছিলেন যে ওনার আম্মু হয়তোবা স্বপ্ন দেখেছেন ঘুমের ঘুরে, কিন্তু না, কারণ ওই অবয়বটার কান্না ওনারাও শুনেছিলেন।
ওনাদের টিনের চাল থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে মেইন গেট দিয়ে বাইরে চলে গেল। তারপর কুকুরগুলো চিৎকার চেঁচামেচি শুরু করলো। কুকুরগুলো ভয় পাচ্ছিল, নিশ্চয়ই এটা অস্বাভাবিক কোনো কিছু ছিল। মুনাপুর আম্মু যে কাজটি করেছেন এটা যে আসলে ভুল ছিল, এটা মুনাপুর আম্মুকে মুনাপু এবং ওনার হাজব্যান্ড মিলে বোঝাতে সক্ষম হন এবং বলেন যে তুমি কাজটা ভালো করো নাই, এভাবে এটাকে চাপ দিয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, তোমার তো কোনো ক্ষতি করে নাই। এরপর উনি আসলে বুঝতে পারেন যে কাজটা তো আসলে ভালো হয় নাই, এখন কি করা যায়, কারণ জিনেরা তো প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে। এইভাবে তাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, প্রতিশোধ তো সে নিতেই পারে। পরের দিন একজন ভালো হুজুরের কাছে ওনারা যান। হুজুর সবকিছু শুনে গোলাপ জল সহ আরো কিছু জিনিস উনি পরে দেন, বলে দেন যে এগুলো ঘরে রেখে দিও, এই জিনিসটা আর আসবে না। ওনার কাছে আসল ঘটনা জানতে চাইলে উনি কিছু বলেন নাই, উনি শুধু বলেছেন তোমাদের অত কিছু না জানলেও চলবে, এখন চলে যাও। কবিরাজের ব্যবহারটা বা ওই হুজুরের ব্যবহারটা ওনাদের কাছে বেশ অদ্ভুত লেগেছিল। এদিকে কি হয় যে মুনাপুর আম্মু যে হাত দিয়ে ওই অবয়বটার গলা চেপে ধরেছিল, ওই দিন থেকে তার হাতে প্রচন্ড ব্যথা শুরু হয়। যখন উনি বললেন যে তার হাতে ব্যথা শুরু হয়েছে, তখন তো মুনাপু বুঝতে পেরেছেন সমস্যা শুরু হয়ে গেছে। এখন এটা সমাধান কি হবে? ওনারা এতটুকু বুঝতে পেরেছিলেন এটা ক্ষতিকারক কোনো কিছু না। তখন মুনাপু তার আম্মুকে পরামর্শ দেন, তুমি ওই অবয়বটার কাছে সরি বলো, ক্ষমা চাও যে তুমি বুঝতে পারো নাই, আশা করছি যে তোমার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সত্যি ওনার আম্মু রাতের বেলা ওই অবয়বটাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমাকে তো আসলে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আমি না বুঝে করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপরে নাকি আস্তে আস্তে ওনার হাতের ব্যথাটা মিলিয়ে যেতে থাকে এবং পরিপূর্ণভাবে ওনার হাতের ব্যথাটা মিলিয়েও যায়। তবে মুনাপু একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে এই যে কবিরাজ বা ওই হুজুর যেই জিনিসগুলো দিয়েছিলেন সেটা তো মূলত ঘর থেকে ওটাকে তাড়ানোর জন্য। উনি এই কাজটি করেন নাই, উনি ওইটা ব্যবহার করেন নাই। ওই যে যেই জিনিসটা, ওই জিনিসটা এখনো ওই বাড়িতে ওই চিলেকোঠার ওই জায়গা দিয়ে ঘোরাফেরা করে। আর যেই রুমটা মানে গেস্ট রুমের যে অংশটা, এই রুমে সেই জিনিসটা থাকে, তবে তার উপস্থিতি কখনো জানান দেয় না, কোনো ক্ষতিও করে না, কোনো ধরনের প্রভাবও বিস্তার করে না। তবে মাঝে মাঝে নাকি ওই ঘরটা ময়লা হয়ে গেলে মুনাপুকে স্বপ্নে দেখায় ঘরটা পরিষ্কার করার জন্য, বাস এতটুকুই। এখনো এটা হয়েই যাচ্ছে। মুনাপুর সাথে যখন এই বিষয়ে আমার কথা হলো, উনি বললেন যে হ্যাঁ এখনো এটা চলছে, এখন এটা হয়ে যাচ্ছে। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ রুবেল হোসেন। উনি বর্তমানে সৌদি আরবের তাবুক শহরের নিয়ম সিটিতে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত রয়েছেন। ওনার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে। ওনার বাবার নাম মোহাম্মদ লালচান প্রামাণিক। ওনার বাবা স্থানীয় একটি রাইস মিলে জব করছেন। ওনার বাবার নাম এবং ওনার বাবার চাকরির বিষয়ে কেন বললাম, এই বিষয়টা আমরা ঘটনার একটা পর্যায়ে এসে বলতে পারবো। চলুন মূল ঘটনায় চলে যাই। সাল 2024 সালের এপ্রিল মাসের 2 তারিখ ছুটিতে বাংলাদেশ এসেছেন। এয়ারপোর্টে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে ওনার মা ওনাকে রিসিভ করার জন্য এসেছেন। বহুদিন পর মাকে দেখার পর ভালো লাগার কথা, কিন্তু না, ভালো লাগছিল না। এমনিতে তো ভিডিও কলে কথা হয়, কিন্তু সামনাসামনি দেখার অনুভূতিটা সেটা ভিন্ন রকমের। সামনাসামনি যখন দেখলেন তখন খুব চিন্তিত হয়ে গেলেন রুবেল হাসান ভাই। কেননা ওনার মায়ের চেহারাটা একদম শুকনো লাগছিল, তার মুখে কোনো হাসি নেই, আর শরীরটা শুকিয়ে মনে হচ্ছে কঙ্কাল হয়ে গেছে, শরীরে কোনো রক্তই নেই এমনটা মনে হচ্ছে। ওই সময় মাকে এই বিষয়ে প্রশ্ন করলে ওনার মা আসলে তেমন কিছু বলতে পারলেন না, কেন ওনার শরীরের এই অবস্থা। পরিবারের অন্য সদস্যরাও তেমন কিছুই বলতে পারলেন না। বিষয়টা ওনার কাছে খুব রহস্যময় লাগলো। এখন কেন এই সমস্যা, এটা তো ওনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যদিও বা এপ্রিল মাসের 2 তারিখে উনি আসেন, পরে একদিন বিশ্রাম নেন, 4 তারিখে মাকে নিয়ে ডাক্তারের কাছে যান। আসলে সমস্যাটা কি? ডাক্তার বিভিন্নভাবে টেস্ট করলেন, ওনার ব্লাড নিলেন। ডাক্তার জানালেন ওনার শরীরে রক্ত খুবই কম, কিন্তু রক্ত শূন্যতার যে রোগ এটা কিন্তু ওনার নাই, কিন্তু শরীরে খুব দ্রুতই রক্ত কমে যাচ্ছে।
কেন এমনটা হচ্ছে ডাক্তারও বুঝতে পারছেন না। তবে ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন, বললেন যে এগুলো খাওয়ান, ঠিক হয়ে যাবে। খাওয়ানো হচ্ছিল, কিন্তু না, কোনো উন্নতিই হচ্ছে না, উল্টো আরও মনে হচ্ছে অবনতিই হচ্ছে। অনেকদিন পর বাড়িতে যেহেতু এসেছেন, বন্ধু বান্ধবদের সাথে তো দেখা করতেই হয়। কয়েকদিন তো এরকমই চলে গেল। এমনই এক রাত্রে বন্ধুদের সাথে গল্পগুজব শেষ করে রাত 8টার দিকে উনি বাড়িতে ফেরেন। বাড়িতে ঢোকার আগেই ওনার চোখ যায় বাড়ির পেছনের দিকে। ওনার কাছে মনে হলো ওখানে কেউ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সত্যি, ওখানে 8 থেকে 10 বছর বয়সী একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। ভয়ে ওনার শরীরটা হিম হয়ে যায়, কেননা ওই বাচ্চাটি দেখতে এতটাই ফর্সা, এমন বাচ্চা সচরাচর দেখা যায় না। হ্যাঁ, বিদেশে দেখা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে এমনটা দেখা খুবই দুষ্কর। বাচ্চাটার চেহারা যে ভয়ঙ্কর তা কিন্তু না, বাচ্চাটার চেহারা একদম স্বাভাবিক। বাচ্চাটাকে উনি খুব ভালোভাবে দেখতে পেয়েছিলেন এই জন্য, কারণ বাড়ির ওই জায়গাটাতে বেশ ভালো একটা বাল্ব লাগানো হয়েছিল, যার আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ওই কারণেই মূলত বাচ্চাটাকে খুব ভালোভাবে উনি দেখতে পান। বিষয়টা ওনার কাছে কিছুটা অস্বাভাবিক লাগলেও উনি দ্রুত বাড়িতে চলে যান, ওই বাচ্চাটাকে কিছু জিজ্ঞেস করেন নাই। ওনার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগে বলতে প্যারানর্মাল বিষয় হতে পারে, এটা ওনার কাছে মনে হয়। উনি যখন বাড়িতে আসেন তখন দেখলেন ওনার স্ত্রী খাবার টাবার রান্না করে ওনার জন্য অপেক্ষা করছেন। তখন ওনার স্ত্রী বললেন যে আসো ভাত খাও। বারান্দায় খাওয়ার আয়োজন করা হয়, তা বারান্দায় উনি খেতে বসেছেন। খেতে খেতে দেখেন আর একটা বাচ্চা, এই বাচ্চাটা একদম কুচকুচে কালো, তার বয়সও 8 থেকে 10 বছরের মতো হবে। এটা কি করলো, বাড়ির এক পাশ থেকে আরেক পাশে দৌড় দিয়ে চলে গেল। উনি এটা দেখে কি করবেন, চিৎকার করবেন না কি বলবেন, উনি ওনার স্ত্রীকে কিছু বলার চেষ্টা করলেন যে তুমি কিছু দেখেছো কিনা, কিন্তু উনি বুঝতে পারলেন ওনার স্ত্রী কিছুই দেখে নাই, তাই এ নিয়ে আর কিছু বললেন না। উনি একদম চুপ করে গেলেন যে দেখি কি হয়। ওই রাতেই একটা ঘটনা ঘটে। সেটা হলো, হঠাৎ করে ওনার মা চিৎকার দিয়ে ওঠেন। তো চিৎকার শুনে ওনারা তো মায়ের ঘরে গিয়েছেন, কি হয়েছে কি হয়েছে। তখন ওনার মা একটা কথা বলেন, সেটা হচ্ছে যে উনি মাত্রই স্বপ্নের মধ্যে দেখেছেন দুটো বাচ্চা, যার বয়স 8 থেকে 10 বছর হবে। একটা বাচ্চার চেহারা খুব সুন্দর আর গায়ের রঙও বেশ ফর্সা, আর একটা বাচ্চার চেহারা স্বাভাবিক হলেও গায়ের রং খুব কুৎসিত, কালো কুচকুচে একদম। তো কালো কুচকুচে হলেই যে কুৎসিত দেখা যাবে বিষয়টা এরকম না, কারণ অনেক কালো বাচ্চাই তো রয়েছে, কিন্তু ওই বাচ্চাটার চেহারা আসলে কুৎসিতই, ভয়ঙ্কর টাইপের। কিন্তু অন্য বাচ্চাটা বেশ সুন্দর। উনি স্বপ্নের মধ্যে দেখেন যে কালো বাচ্চাটা তাকে টেনে হিচড়ে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই ফর্সা বাচ্চা যেটা, সেটা হাত ধরে টেনে রেখেছে যেন কালো বাচ্চাটা বাইরে নিয়ে যেতে না পারে। উনি এই স্বপ্ন দেখার পর যখন ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখেন এই সাদা রঙের বাচ্চা আর কালো রঙের বাচ্চা দুটোই ওনার সামনে দাঁড়ানো। এইটা দেখার পরে উনি চিৎকার দিয়েছেন। এরপর ঘরের লোকজন তো ওখানে চলে গিয়েছে। স্বপ্নের কথা যখন রুবেল হাসান ভাইয়ের মা বললেন, তখন তো রুবেল হাসান ভাই বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি। এইটা নিছক কোনো স্বপ্ন নয়, কারণ হচ্ছে উনি রাতের বেলা বাড়িতে ফেরার সময় একটি সাদা বাচ্চাকে দেখেছিলেন, আবার খাবার সময়ও একটি কালো রঙের বাচ্চাকে দেখেছিলেন। তাহলে এই দুটো বাচ্চাকেই তার মা স্বপ্নের মধ্যে দেখেছেন, আর স্বপ্ন ভেঙে যাওয়ার পরও ওই বাচ্চা দুটোকেই উনি দেখেছেন। তাহলে এটা রুবেল হোসেন ভাইয়েরও চোখের ভুল না, মনের ভুল না, আর ওনার মায়েরও এটা শুধু দুঃস্বপ্ন না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। কিন্তু কথা হলো যে রুবেল হোসেন ভাই দেখলেন, ওনার মা দেখলেন, বাড়ির অন্য কোনো সদস্য কেন দেখলো না? ওই সময়ের মতো ওনার মাকে কিছু বুঝ দিলেন যে ও কিছু না, দুঃস্বপ্ন দেখেছো এটা সেটা। কিন্তু রুবেল হোসেন ভাই মনে মনে ওনার সিদ্ধান্ত উনি পাকা করে ফেলেন যে ভালো কোনো কবিরাজকে অবশ্যই দেখাতে হবে। তো যাই হোক, ওই রাত্রে সবাই একসাথেই ছিলেন যাতে করে নতুন করে কোনো ভয়ের ঘটনা না ঘটে। সকালবেলা যখন উনি সব কথা খুলে বললেন যে উনি ওই রাত্রে কি দেখেছিলেন, তখন তো শুনে সবাই ভয় পেয়েছিলেন। কি করা যায়, খুব দ্রুত কবিরাজ খুঁজতে হবে। ওনাদের বাড়ির পাশে একজন হুজুর ছিলেন, তার সাথে এই বিষয়টা যখন শেয়ার করা হলো, তখন উনি বললেন যে ওনার ছোট ভাইয়ের শ্বশুর, মানে ওই হুজুরের ছোট ভাইয়ের শ্বশুর হচ্ছে কবিরাজ, তার কাছে নিয়ে যেতে। তো তার কাছে নিয়ে যাওয়া হয়। ওই কবিরাজ এই রুবেল হোসেন ভাইয়ের মাকে সামনে বসিয়ে চোখ বন্ধ করে বললেন যে আরে বাবা রে, এটা তো জিন ঘটিত ব্যাপার, এটার জন্য বেশ টাকা পয়সা খরচ করতে হবে। যদিও বা ওই সময় উনি টাকার অঙ্কটা বলেন নাই,
কিন্তু কবিরাজ বলেন যে এই সমস্যা আমার দ্বারা ভালো হতেও পারে, নাও পারে। তখন রুবেল হোসেন ভাই সিদ্ধান্ত নিলেন যে না, দেরি করার মতো কোনো সময় হাতে নাই, দ্রুত এই কাজ শেষ করতে হবে। মায়ের শরীরের অবস্থা খুব খারাপ, শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, নিশ্চয়ই এই রক্ত শূন্যতার পিছনে এটার একটা ব্যাপার রয়েছে। ওখানে উনি আর কোনো ট্রিটমেন্ট করার নাই, দ্রুত উনি বাড়িতে ওনার মাকে নিয়ে আসেন। মাকে বাড়িতে নিয়ে আসার পর মা তো তখন উল্টোপাল্টা বলা শুরু করেন, তার মুখ বাঁকা হয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে, খুব বাজে ধরনের আচরণ করছেন, এমন শুরু করেছেন আর কি। তখন কি হয়, উনি এক প্রতিবেশী ভাইকে ফোন দিলেন, মানে রুবেল হোসেন ভাই ফোন দেন, সেই প্রতিবেশী ভাই বাড়িতে আসেন। আসার পর এই বিষয়টা যখন খুলে বলেন, তখন ওই প্রতিবেশী ভাই বললেন যে আমার পরিচিত একজন কবিরাজ আছে এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। তো সেই কবিরাজকে ওনারা ফোনে নক দিলেন আর কি, ফোন নাম্বার ছিল বিশেষ করে ওই প্রতিবেশী ভাইয়ের কাছে। কবিরাজের কাছে যখন বিষয়টা খুলে বলা হয়, তখন কবিরাজ বলেন যে ঠিক আছে, নিয়ে এসো। তো এই সমস্ত কাজ করতে করতে কিন্তু রাত হয়ে গেছিল, তখন 7:30টার মতো বাজে, মাগরিবের নামাজেরও বেশ কিছুক্ষণ পর। তো কবিরাজের ঠিকানা তো জানতেন, তারপরও কবিরাজ ফোনে আরো ভালো করে বলে দেন। তো কবিরাজের বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামে। কবিরাজের নাম হচ্ছে আব্দুস শুকুর, উনি শুকুর কবিরাজ নামে পরিচিত। তো কবিরাজের বাড়িতে যখন উনি যান, কবিরাজ আসনে বসেন, ওনার আসনের ফি আছে 1005 টাকা। তো সেই ফিটা দেয়া হলো। কবিরাজ যখন এই রুবেল হোসেন ভাইয়ের মাকে সামনে বসালেন, উনি কোনো গোল দাগ দিয়ে তার মাকে তার মধ্যে বসান নাই, এরকম কিছুই না। উনি যে বসলেন, মনে হলো উনি কাউকে ডাকছেন। কিছুক্ষণের মধ্যেই কবিরাজের কথাবার্তার পরিবর্তন শুরু হয়ে গেল। তার মানে হচ্ছে কবিরাজের শরীরের মধ্যেই কেউ হাজির হয়েছে, কেউ ভর করেছে। আসলেই তাই, কবিরাজের শরীরে একটি জিন ভর করে, এটা তারই পোষ্য কোনো জিন। ওই সময়ে কবিরাজের শরীরে আরেকটা জিন ভর করে, মানে একই সাথে দুটি জিন। এক জিন আরেক জিনকে বলে, আচ্ছা এই রোগীর কি সমস্যা একটু তাড়াতাড়ি জানাও তো আমাকে। আরেকজন বলছে ঠিক আছে জানাচ্ছি। এরপর 4 থেকে 5 মিনিট কোনো সারা শব্দ নাই। তারপর হঠাৎ করে আরেকটা জিন কথা বলা শুরু করে। রুবেল হোসেন ভাইয়ের মাকে বলছে যে তোমার মা আজ থেকে প্রায় 2 মাস আগে তোমার বাবার জন্য দুপুরবেলা খাবার নিয়ে সেই রাইস মিলে গিয়েছিল। যখন তোমার বাবা খাবার খাচ্ছিল, তখন তোমার বাবা তোমার মাকে বলেছিল যে তুমি পাশের রাইস মিলের দরজাটা খোলো তো, আমার তো খোলার কথা, যেহেতু খাচ্ছি তুমি একটু খোলো, আমি দেখি তো দূর থেকে কি অবস্থা। তখন তোমার মা তোমার বাবাকে বলেছিল যে ওই রাইস মিল তো আরেকজনের, অন্য মালিক, তুমি এটাকে খুলতে বলছো কেন? তখন তোমার বাবা বলে হ্যাঁ ওটা অন্যজনের, তবে আমাদের রাইস মিলের মালিক ওটাকে কিনে নিয়েছে বলতে ভাড়া নিয়েছে আর কি। ওটা 3 বছর ধরে বন্ধ ছিল। যখনই রুবেল হোসেন ভাইয়ের মা ওই রাইস মিলের দরজা খুলেছে, তখনই নাকি ওই রাইস মিলে থাকা পিশাচ শ্রেণীর, রক্ত চোষা পিশাচ শ্রেণীর 3টা জিন এই রুবেল হোসেন ভাইয়ের মাকে অ্যাটাক করে। তখন নাকি রুবেল হোসেন ভাইয়ের মায়ের মাথাটা একটু চক্কর দিয়ে ওঠে, ওইখান থেকে সূত্রপাত। এরপর থেকে উনি তেমন কিছু দেখেন না, কিন্তু ভেতরে ভেতরে তার শরীরের সব রক্ত শুষে নিচ্ছিল। এখন কথা হচ্ছে, রুবেল হোসেন ভাই উনি এতদিন পরে বিদেশ থেকে এসে কেন এই জিনিসটা দেখেছিলেন? তখন জিনেরা বলে এই যে সাদা কালো এই দুটোই রক্তচোষা পিশাচ। ওই যে একজন টেনে ধরছে একজন নিয়ে যাচ্ছে, এমনটা না যে একজন ভালো সে ধরে রাখার চেষ্টা করছে, বিষয়টা এরকম না। এরা সবগুলোই রক্তচোষা পিশাচ, এরা রক্ত চুষে একদম শেষ করে ফেলবে। মূলত ওই সময়ে 3টা পিশাচ ওখানে বিশ্রাম নিচ্ছিল, তারা ওখানেই থাকে, যেহেতু প্রায় দীর্ঘ সময়, প্রায় 3 বছর বা আরো বেশি সময় ধরে ওই রাইস মিলটা বন্ধ ছিল, এজন্য ওখানে এই পিশাচগুলো আস্তানা কেড়েছিল। তো ওরা নাকি বিশ্রাম নিচ্ছিল, ওই সময়ে এই রুবেল হোসেন ভাইয়ের মা ওখানকার দরজাটা খুলে ফেলেন, আর তাতেই ওদের খুব বিরক্ত লাগে, যেহেতু ওই জায়গাটা অন্ধকার ছিল, হঠাৎ করে দরজাটা খুলে ফেলেছে কোনো সারা শব্দ ছাড়াই। এই জন্য ওরা খুব ক্ষিপ্ত হয়, আর তখনই রুবেল হোসেন ভাইয়ের মাকে আক্রমণ করে। খুব বেশি কিছু বুঝতে দেয় নাই, আশা করেছিল আস্তে আস্তে এভাবেই খেয়ে শেষ করে ফেলবে। যেহেতু বিষয়টা জানাজানি হয়ে গেছে, এখন তো এটার চিকিৎসা তো করাতেই হবে, যার কারণেই এই জায়গাটাতে নিয়ে আসা হয়েছে এই কবিরাজের কাছে। এদিকে কবিরাজের ভেতরে থাকা জিনগুলো বিশেষ একটা প্রক্রিয়ায় রুবেল হোসেন ভাইয়ের মায়ের উপর সেই পিশাচ শ্রেণীর জিনগুলোকে হাজির করে। ওরা তো সেই একই কথা বলে যে আমরা তো বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ করে সে দরজা খুলছে, একে খেয়ে শেষ করে ফেলবো, ওর রক্ত ইতিমধ্যে খেয়ে অনেকটাই শেষ করে ফেলেছি, বাকি যেটা আছে সেটাও শেষ করে ফেলবো। যাই হোক, একটা পর্যায়ে বিভিন্নভাবে
কলা কৌশল অবলম্বন করে রুকিয়া করে ওই জিনগুলোকে রুবেল হোসেন ভাইয়ের মায়ের শরীর থেকে তাড়াতে সক্ষম হয়। ওই জিনগুলো এটাও বলেছিল যে এই ছেলেটা বিদেশ থেকে না আসলে একে মেরেই ফেলতাম। রুবেল হোসেন ভাই এই কারণে দেখেছিল এই দুইটা অবয়বকে, সেটা হচ্ছে যে যখন রুবেল হোসেন ভাই ওনার মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, ডাক্তার ইনজেকশন পুশ করেছিল তার শরীরের ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য। যেহেতু ইনজেকশনের যে সুই যেটা, এটা চুম্বকে আকর্ষণ করে, এই কারণে এটা তো লোহা জাতীয় পদার্থ, বিশেষ করে চুম্বক যেগুলোকে আকর্ষণ করে এগুলো দেখলে জিন ভয় পায় বা জিনগুলো বিরক্ত বোধ করে। যেহেতু রুবেল হোসেন ভাইয়ের কারণে এই ঘটনাটা ঘটেছিল, তার বাড়ির অন্য লোকজন তো আসলে বুঝতে পারে না যে আসলে ঘটনাটা কি। এই জন্যই রুবেল হোসেন ভাইয়ের উপর ক্ষিপ্ত, আর তখন থেকে তার সাথে দেখা দিতে শুরু করে। এটাই ছিল রুবেল হোসেন ভাইয়ের সামনে আসার কারণ। তো যাই হোক, মূলত রুবেল হোসেন ভাইয়ের মায়ের অপরাধ কি ছিল? ভর দুপুরবেলা এরা নাকি ঘুমাচ্ছে, তখন তাদের ঘুমের ব্যাঘাত ঘটেছে, এটাই তার অপরাধ। আল্লাহর অশেষ রহমতে এই জিনগুলোকে তাড়াতে সক্ষম হয়েছিলেন ওই কবিরাজ, আলহামদুলিল্লাহ। এরপর থেকে ওনার মা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন, আলহামদুলিল্লাহ। এখনো ওনার মা দিব্যি সুস্থ অবস্থাতেই রয়েছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসনার্স, আমার নাম মিলন মাহমুদ, আমি আসছি নতুন বাজার থেকে। আমার ঘটনাটি হচ্ছে আজ থেকে প্রায় 1 বছর আগে, একটা মেডিকেল ঘটনা। রাসেলের কারণ সম্ভবত মেডিকেলটার নাম উল্লেখ করব না। 1 বছর আগেই ঘটনা। আমার একটা ফ্রেন্ড সাপে কামড় দেয় ওকে। তো দেওয়ার পর আমাদের প্রথমে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। নেওয়ার পরে ওনারা বলতেছিল যে আমাদের এখানে তো এরকম কোনো ট্রিটমেন্ট নাই, আপনারা সিটিতে নিয়ে যান। তো আমরা সিটিতে নিয়ে যাই। দেওয়ার পরে রাত হয়ে যায় ওখানে। তারপরে আপনার ইমার্জেন্সিতে ডাক্তার না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে বললো যে আপনারা অ্যাডমিট করেন, আর রাতে ডাক্তার এসে বাকি ট্রিটমেন্ট ডাক্তার দিকে। তো আমরা যথারীতি অ্যাডমিট করাই। ডাক্তার আসে রাত প্রায় তখন 9টা আপ। ডাক্তার আসে বলতে যে রুগী আপনার 2 দিন অ্যাডমিট থাকতে হবে, আমরা কিছু ব্লাড নিব, টেস্ট করবো, দেন বলতে পারবো যে কি প্রবলেম, বিষধর সাপ নাকি কোনো নর্মাল সাপ, তাহলে আমরা ছেড়ে দিব যদি নর্মাল হয়। তো এখন ওর সাথে কে থাকবে এত রাত মেডিকেলে, শীতের রাত, আর ওর ভগ্নিপতি ছিল। তো ওনারা আমাকে বলছিল যে মিলন, তাহলে তুমি থাকো, আমরা চলে যাই, আমরা সকালে আসলে তুমি সকালে চলে যাবে বাসা। তো আমি বললাম যে ঠিক আছে আপু, তাহলে আপনারা চলে যান, আমি থাকি। তো একটা পর্যায়ে আমি থাকি। রাত তখন প্রায় আপনার 1টার উপরে 2টা বাজে। তো আমার ওই সিগারেটের হ্যাবিট থাকার কারণে আমি, আর মেডিকেলের ভিতর তো সিগারেট খাওয়া যাবে না, আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে একটা সময় আমার ওই যে ফোনে কথা বলতে বলতে আর সিগারেটের একটা নেশাতে আমি মানে একটা কর্নারে চলে যাই, খুব নির্জন একটা কর্নারে চলে যাই। যাওয়ার পরে আমি ফোনে কথা বলতেছিলাম আর আমার হাতে সিগারেট। তো হঠাৎ করে আচমকা থেকে এক মধ্যবয়সী লোক আমার সামনে হাজির। চোখগুলো খুব মোটামুটি ভাবে লাল, একটা সাধারণ মানুষ দেখলে এত রাত ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমাকে বলতেছে এখানে দাঁড়িয়ে কি করেন? তাই বলতেছে আমার রুগী আছে মেডিকেলে অ্যাডমিট, আমি এখানে দাঁড়ায় ফোনে কথা বলতেছি আর সিগারেট খাচ্ছি। আমাকে বলতেছে খুব বাজে ভাবেই, বলতেছে বিকট গলায়, আপনি এখানে দাঁড়াইতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান, এখানে দাঁড়াইলে সমস্যা আছে। তারপরে এটা বলে সে আমাকে সোজা সামনের দিকে হেঁটে চলে যায়। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি মেডিকেলে রুগী নিয়ে আসলাম আর সেখানে স্টাফ হোক যাই হোক সে এত বাজে ব্যবহার। এটা বলে আমি সিগারেট শেষ করে আমি কথা শেষ করে চলে যাই। তারপর রাত এতটা ভয় ছিল না মনের মধ্যে। যাই হোক, পরের দিন সকাল 10টা থেকে 10:30 11টার মধ্যে আমি ওই নিচে নামি, হসপিটাল থেকে নিচে নামে ওই কর্নারের দিকে যাই। যাওয়ার পরে দেখি যে ওখানে অনেক মানুষের ভিড়। আমি যাই, যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কি হলো এখানে? বলতেছে একটা লোক গতকালকে মারা গিয়েছিল, ওনাকে আনতে এখানে, রাতে ডাক্তার ছিল না, তাই পোস্টমর্টম হয়নি, এখন পোস্টমর্টম করে বের করতেছে, ওনার আত্মীয় স্বজন কান্নাকাটি করতে। তো যে পোস্টমর্টম যে জিনিসটা, ওটার প্রতি আমি অন্যরকম একটা এডিক্টেড, আমার ওটা খুব মানে এক্সপিরিয়েন্সটা ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, এতগুলো লোকের মধ্যে ওই ডেড বডিটা দেখার জন্য একটু যখন উকি দেই, উকি দেওয়ার পর আমি আর আমার জায়গায় ছিলাম না। আমি দেখলাম যে গতকাল রাত্রে যে লোকটা আমাকে ধমক দিয়েছিল এখানে দাঁড়াইছিলাম কেন, ওই লোকটাই সাদা কাপড়ে মোড়ানো। আমি সাথে সাথে আমি নিস্তব্ধ হয়ে যাই। খুব মানে শীতের রাত্র, শীত ছিল তখন, মানে আমার শরীরে ঘাম ধরতে ছিল। তো আমি আর রিটার্ন ব্যাক করে মেডিকেলের উপরে যাই নাই। আমি আস্তে আস্তে মানে আমার শরীরে যতটুকু শক্তি ছিল আমি আস্তে আস্তে আমার বাসায় আসি। আসার পর মানে 2-3 দিন আমার নর্মাল হতে খুবই সময় লেগেছিল। তো আমার দাদু আবার খুবই ফরজগার,
5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। তো একদিন দাদুকে বললাম যে দাদু, এই ব্যাপারে আমি ভয় পাইছিলাম, এই সমস্যা। তো আমার দাদু আমাকে একটু মানে ব্যাপক করে দেয়, তারপরে একটু স্বাভাবিক হই আর কি। তো এই ছিল এই ঘটনা, আরো অনেকগুলো ঘটনা ছিল মেডিকেল হিস্টোরি। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ওনার ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আমি ইনাম মাহমুদ রিমন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। হ্যাঁ, ঘটনাটি রাসেল ভাই 2012 সালে আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জি। যে ঘটনাটি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা। কাছ থেকে বলতে হবে। ঘটনাটি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি 2012 সালে আমার একটি বন্ধুর সাথে ঘটে যায়। তো আমার ওই বন্ধুর নাম আমি সংগত কারণে মেনশন করতে চাচ্ছি না। আমার বন্ধুর নামে আমি এখানে রবিন হিসেবে ইউজ করলাম। তো রাসেল ভাই, ঘটনাটি 2012 সালের অক্টোবর মাসের ঘটনা। তো ঘটনার দিন রবিন ওর পার্শ্ববর্তী ইউনিয়নে ওর এক আপুর বাড়িতে বেড়াতে যায়। একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য যায়। কিন্তু পরের দিন রবিনের একটা পরীক্ষা থাকায় রবিন অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারেনি। এজন্য সে সন্ধ্যার আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর ওর আপু ওর হাতে একটি মিষ্টির প্যাকেট দিয়ে দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো রবিন ওখান থেকে সন্ধ্যার আগেই রওনা দেয়, এবং ওখান থেকে ওর বাড়ি ছিল 5 থেকে 6 কিলোমিটার দূরে। এবং রবিন যখন রওনা দেয় তখন অনেকটাই সন্ধ্যা, আর ওই গ্রামগুলো হচ্ছে একদম অজেপাড়া গা, এলাকাটা একদম অজেপাড়া গা, তেমন ট্রান্সপোর্ট ছিল না, ইভেন রিক্সাও ছিল না। তো এই জন্য রবিন হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রবিন যখন হাঁটা শুরু করলো, কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধ লোকের সাথে ওর দেখা হলো। ওই লোকটি তখন রবিনকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাবে। রবিন বলল যে আমার বাড়ি কুড়িবাইকাতে, আমি ওখানে যাব। কিন্তু ওই লোকটি তখন রবিনকে বলল যে বাবা, তুমি এদিক দিয়ে যেও না, এদিকে বিপদ হতে পারে। তো রবিন ভাবলো এদিকে রাস্তা প্রতিনিয়ত এদিক দিয়ে আসা যাওয়া করে, তো এখানে কোনো সমস্যা হওয়ার তো কথা না। তো রবিন এই জন্য ওই লোকটার কথায় তেমন পাত্তা দিল না, হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর মাঝপথে একটি গ্রাম রয়েছে, গ্রামটির নাম হচ্ছে হীরাপুর। আমার এলাকা থেকে যারা শুনছেন তারা অবশ্যই গ্রামটিকে চিনবেন। তো হীরাপুর গ্রাম নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে, এবং হীরাপুর গ্রামে অনেকগুলো পুরাতন কবরস্থান রয়েছে। তো ভাই রাসেল ভাই, গ্রামে প্রবেশ পথে একটি বিজিবি ক্যাম্প রয়েছে, ক্যাম্পের পাশে একটা কবরস্থান। তো রবিন যখন ক্যাম্পটা পার হচ্ছিল তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো ক্যাম্পটা পার হয়ে ও যখন কবরস্থানটা পার হলো তখন ও হঠাৎ খেয়াল করলো কোনো একটা কিছু যেন ওকে ফলো করছে। তো রবিন পিছনের দিকে ফিরে তাকানোর পর দেখতে পেল যে সাদা রঙের অনেক সুন্দর একটা বিড়াল ওর পিছনে পিছনে আসছে। তো রবিন প্রথমে এটাকে ভালোই ভাবলো যে কোনো সমস্যা হবে না, সাধারণ কোনো বিড়াল। তো তারপর রবিন স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ সে খেয়াল করলো যে ওর ঠিক কিছু দূর সামনে দিয়েই ওই যেদিকে যাচ্ছে ওই রাস্তা ধরেই 2 জন লোক হেঁটে যাচ্ছে। তো রবিন ওদেরকে দেখে কিছুটা সাহস পেল মনের মধ্যে যে এখন আর ভয়ের কোনো কিছু নাই। তো রবিন ওই লোক দুটোকে ফলো করে হাঁটা শুরু করলো। তো হাঁটতে থাকলো এদিক দিয়ে এই যে বিড়ালটা ছিল ওই বিড়ালটা আস্তে আস্তে ওর ব্যাগের উপর অ্যাটাক করা শুরু করলো। অর্থাৎ বিড়ালটার আকর্ষণ ছিল ওর মিষ্টির ব্যাগটার প্রতি। তো বিড়ালটা বারবার চেষ্টা করছিল ব্যাগটাকে ধরার জন্য। তো রবিন তখনও তেমন কিছু পাত্তা দেয় না বা বুঝে নাই যে কোনো অ্যাবনর্মাল কিছু করতে পারে। রবিন ভাবলো যে এটা স্বাভাবিক কোনো বিড়াল, কোনো সমস্যা হবে না। তো রবিন আরো দ্রুত হাঁটতে থাকলো ওই 2 জন লোককে ফলো করে। কিন্তু রাসেল ভাই, একটা জিনিস রবিন খেয়াল করলো যে রবিন যতই দ্রুত হাঁটছে ওই 2 জন লোককে ধরতে পারতেছে না। রবিন যতটা দ্রুত হাঁটছে ওই 2 জন লোকও সেম ততটা দ্রুতই হাঁটছে। অর্থাৎ রবিন এবং ওই 2 জন লোকের মাঝখানে প্রায় 15 থেকে 20 ফুটে অলওয়েজ একটা ডিস্টেন্স রয়ে গেছে। তো যাই হোক, তারপরও রবিন তেমন কিছু ভাবেনি। আর এদিক থেকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, যেহেতু অক্টোবর মাসের শেষ দিক ছিল, গ্রামাঞ্চলে তখন প্রায় শীত পড়ে অবস্থা। তো ওই দিন অনেকটাই কুয়াশা পড়েছে। তো রবিন যাই হোক স্বাভাবিকভাবে হাঁটছে। রবিন আস্তে আস্তে খেয়াল করলো যে বিড়ালটা যেন যতই সময় যাচ্ছে বিড়ালটা যেন আস্তে আস্তে একটু শক্তিশালী হয়ে যাচ্ছে, একটু আরো বেশি ওর ব্যাগটাকে ধরার চেষ্টা করতেছে, আরেকটু হিংস্রতা দেখাচ্ছে। তো রবিন এটা দেখার পর বিড়ালটাকে ভয় দেখানোর জন্য একটা পাথর হাতে নিল এবং ঢিল চূড়া মতো দেখালো যাতে বিড়ালটা ভয় পায়। তো বিড়ালটা কিছুটা ভয় পেয়ে পিছনে চলে যায়। তো রবিন ভাবে যে এবার আর কোনো সমস্যা হবে না, রবিন আবার হাত হয়ে থাকে। আর রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে কুড়িবাইকা গ্রামে যাওয়ার জন্য হীরাপুর গ্রামের উপর দিয়ে যে রাস্তাটা ছিল এটার পাশাপাশি ছোট একটা রাস্তা ছিল, যে রাস্তাটা মানুষজন সাধারণত দিনের বেলা ব্যবহার করতো। একটা খেলার মাঠের পাশ দিয়ে ছিল রাস্তাটা।
ওই রাস্তাটা রাতের বেলায় তেমন কেউ ব্যবহার করতো না, বিশেষ করে একা কেউ সন্ধ্যার পরের দিকে যেত না, কারণ ওই রাস্তাটা অনেককে হন্টেড ছিল। তো রাসেল ভাই, রবিন ওই দুজন লোককে ফলো করতে করতে নিজের অজান্তেই ওই ছোট রাস্তাতে প্রবেশ করে ফেললো। রবিন তো বুঝতেই পারেনি যে সে কখন সেই রাস্তায় প্রবেশ করে দেয়। যাই হোক রাসেল ভাই, ওই বিড়ালটা আস্তে আস্তে ওর ব্যাগের উপরে অ্যাটাক করতেছে। তো এক পর্যায়ে রবিন বুঝতে পারলো যে বিড়ালটা মনে হয়, মানে এটা যেন বিড়াল নয়, অন্য কিছু, একটা প্রাণীর হাত ধরে ওর ব্যাগটাকে টানতেছে। তো রবিন ওই সময় খুবই বিরক্ত হয়ে গেল। রবিন তখনও বুঝতে পারেনি যে প্যারানর্মাল কিছু ঘটতে পারে। তো রবিনের হাতে যে পাথরটা ছিল, ওই পাথরটা দিয়ে জোরে বিড়ালটাকে একটা ঢিল মারল। ঢিল মারার পর বিকট শব্দে একটা চিৎকারের আওয়াজ হলো। আওয়াজটা শুনে রবিন পিছনের দিকে তাকালো। তাকানোর পর রবিন দেখতে পেল যে সে যে বিড়ালটাকে মেরেছে, ওই ঢিলটা বিড়ালের ঠিক কাঁধের মধ্যে লেগেছে এবং কাঁধ থেকে অনেক রক্ত বেরোতেছে। আর বিড়ালটার চেহারা তখন বিদঘুটে অবস্থায় দেখা যাচ্ছিল। তো রবিন ওই অবস্থায় দেখে কিছুটা ভয় পেয়ে যায়। রবিন ভাবলো যে ওই দুইটা লোকের সাথে যত দ্রুত সম্ভব ওইখান থেকে চলে যাওয়ার জন্য। রাসেল ভাই, সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, রবিন যখন ওই ঢিল মারার পর আবার ফিরে ওই দুজন লোককে ফলো করতে যাবে, তখন রবিন খেয়াল করলো যে ওই দুজন লোক এখন আর ওর সামনে নেই। রাসেল ভাই, এটা দেখে রবিন অনেকটাই ভয় পেয়ে যায় যে ওরা যেই রাস্তাটা ধরে হাঁটছিল, ওই রাস্তাটা ছিল একটা মাঠের পাশ দিয়ে এবং আশেপাশে তেমন ঝোপঝাড়ও ছিল না, যে বা লুকানোর কোনো স্থানও ছিল না যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দুইজন লোক এত দ্রুত কোথাও চলে যাবে। তো এটা দেখে রবিন অনেকটাই ভয় পেয়ে যায় এবং একটু জোরে হাঁটতে শুরু করে। আর রাসেল ভাই, তখন যখন রবিন হাঁটতেছে ওই ছোট রাস্তাটা দিয়ে, তো ওই রাস্তাটার মাঝখানে একটা পুকুর রয়েছে, অনেক বড় একটা পুকুর। পুকুরটাতে সাধারণত সন্ধ্যার পরে ওইদিকে কেউ যায় না। আর পুকুরের পাড়ে এক কোনায় অনেক বড় বাঁশঝাড় আর আরেক পাশে অনেক বড় একটা তেঁতুল গাছ রয়েছে। তো রাসেল ভাই, রবিন যখন ওই পুকুরটার কাছাকাছি যাচ্ছে, তখন রবিন খেয়াল করলো যে তার পাশে পরিবেশটা কেমন যেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো রবিন হাঁটতে হাঁটতে হঠাৎ করে ফিল করলো যে খুবই গরম, আস্তে আস্তে গরম খুবই বাড়ছে। তখন কিন্তু রাসেল ভাই শীতকালের শুরু, তখন কোনোভাবেই এত গরম থাকার কথা না। তো রবিন ফিল করলো যে আস্তে আস্তে গরম বাতাস বইতেছে এবং যখন সে পুকুরের পাড়ে পৌঁছালো, তখন তার কাছে লাগলো যে প্রচন্ড জোরে বাতাস বইতেছে এবং এতটাই জোরে বাতাস বইতেছে যে বাতাসের গতির কারণে এই পুকুরে যে অল্প পরিমাণ পানি ছিল, ওই পানিতেও মনে হয় সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ উঠতেছে। আবার পাশে যে বাঁশঝাড় ছিল, ওই বড় বড় উঁচা বাঁশগুলো, ওগুলোও যেন মাটিতে লুটিয়ে পড়তেছে, এত জোরে বাতাস বইতেছে। তো রবিন তখন কিছুটা আতঙ্কিত হয়ে যায় এবং খুব দ্রুত হাঁটার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাই, তখন দেখা গেল ওই যে বিড়ালটাকে আঘাত করেছিল সে, ওই বিড়ালটা এখন আরো শক্তিশালী দিতে হাতের মতো ওর ব্যাগটা জোরে জোরে টানতেছে। তো রবিন অনেক কষ্ট করে ব্যাগটা নিয়ে টেনে নিয়ে সামনের দিকে আগাচ্ছে। একটু এগিয়ে গিয়ে যখন তেঁতুল গাছটার কাছাকাছি গেল রবিন, তখন রাসেল ভাই আরো ভয়ঙ্কর ঘটনা ঘটলো যে ও যখন তেঁতুল গাছটার কাছে গেল, তখন ও দেখতে পেল যে তেঁতুল গাছের উপর দুইজন লোক বা দুইটা অবয়ব বসে আছে এবং সেই অবয়ব দুইটা নিজেদের মধ্যে কথা বলতেছে। এমন একটা ভাষায় কথা বলতেছে যে ভাষাটা রবিনের বোধগম্য হচ্ছে না। যাই হোক, রবিন ওদের একটু দূর থেকে দেখে কিছুটা সাহস পেল। ও ভাবলো হয়তো গ্রামের কোনো দুষ্ট ছেলে তেঁতুল পাড়ার জন্য বা চুরি করার জন্য গাছে উঠেছে। রবিন কিছুটা সাহস নিয়ে সামনে এগিয়ে গেল ওদের কাছে যাওয়ার জন্য। তো রাসেল ভাই তখন খুব কাছাকাছি ছিল ওদের। তো রবিন চেষ্টা করে ওদেরকে ডাক দিতে পারতেছিল না বা সাহায্য চাইতে পারতেছিল না। আর রাসেল ভাই, রবিন ছোটবেলা থেকে অনেক ধার্মিক ছিল, কিন্তু তখন সে আইডল করছিল মনে করতে পারতেছিল না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিল। পরবর্তীতে রাসেল ভাই ও যখন আরেকটু এগিয়ে গেল ওই তেঁতুল গাছটার কাছে, তখন সে দেখতে পেল যে ওই দুইটা অবয়ব যে বসা আছে গাছের উপরে, এই দুইটা আর কেউ নয়, সেই দুইজন লোক যেই দুইজনকে ফলো করে সে এই শর্ট রাস্তাতে চলে এসেছে। রাসেল ভাই, এটা দেখার পর রবিন অনেকটাই কনফিউজড হয়ে যায়। যাই হোক, তারপরও সে তেমন একটা ভয় পায় না, ওদেরকে স্বাভাবিক মানুষই মনে করে আর ভাবতে থাকে যে ওদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে। তো রাসেল ভাই, এই জন্য রবিন আরেকটু এগিয়ে যেতে থাকে তেঁতুল গাছটার কাছে। আর ততক্ষণে কিন্তু রাসেল ভাই চারপাশে পরিবেশ আরো হচ্ছে, আরো জোরে বাতাস বইতেছে, আগের মতোই এই পুকুরে পানিতে বড় বড় ঢেউ উঠতেছে। তো যাই হোক রাসেল ভাই,
রবিন যখন একদম তেঁতুল গাছটার কাছাকাছি পৌঁছালো, তখন যা ঘটলো তা দেখার জন্য রবিন কোনোভাবেই প্রস্তুত ছিল না। তখন রাসেল ভাই রবিনের মনে হলো যে খুবই শক্তিশালী দুইটা হাত ওর ব্যাগটাকে টেনে ধরেছে, আর একটা হাত, লোমস একটা হাত, কিসের হাত সে বলতে পারে নাই, তো লোমস একটা হাত ওর ডান পাটা টান দিয়ে ধরে রেখেছে। তো রাসেল ভাই এটা যখন রবিন দেখলো বা অনুভব করলো, তখন রাসেল ভাই রবিন খুবই ভয় পেয়ে যায় এবং সে খুবই চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তখন তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। রেঞ্জি হলো তারপরে শেষ করে। তারপর রবিন যখন অনেক কষ্ট করে আরেকটু এগিয়ে যায়, একদম তেঁতুল গাছের নিচে যায়, তখন রবিন দেখতে পায় যে উপরে যে দুজন মানুষ ওরা ওর দিকে ফিরে তাকায়। তাকানোর পর রবিন যা দেখলো তা ছিল খুবই বিভৎস। যে দুটো অবয়ব উপরে বসা ছিল, ওই দুটো অবয়ব যখন ওর দিকে ফিরে তাকায়, তখন রবিন দেখতে পায় যে এগুলো আসলে মানুষ না, এগুলোর চেহারাটা অনেকটাই বিড়ালের মতো। তারপরে কি হলো? তারপর ওই দুইটা অবয়বের মধ্যে একটা অবয়ব সেই বিড়ালটার মতো ছিল যেটাকে রবিন হিট করেছে, এবং সেই বিড়ালটার ঘাট থেকে তখনও রক্ত পড়তেছিল। আর রবিনকে দেখার পর ওই দুইটা অবয়ব হামাগুড়ি দিয়ে গাছ থেকে নামতেছিল। আচ্ছা, তো এতটা ভয়ঙ্কর সিন দেখার পর রবিন আর নিজের স্ট্যান্স রাখতে পারে নাই, তখন সে স্ট্যান্সে হয়ে। তো রাসেল ভাই তখন ওই দিন রাতে ওই রাস্তা দিয়ে এই দুজন লোক বাজার থেকে ফিরছিল, পরে ওকে উদ্ধার করে ওর বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যায় পর দিন যখন ওর জ্ঞান ফিরে, তখন ওর মধ্যে কিছু সিমটম দেখা যায়, যেমন ও নিজে নিজে কথা বলতেছিল, যাকে সামনে পাচ্ছিল তাকে মারতে চেষ্টা করতেছিল, মাঝে মাঝে নিজেকেও মারতেছিল এবং কারোর সাথে কথা বলতেছিল না, এরকম। আর রাসেল ভাই ওর প্রচণ্ড জ্বর থাকে, 3 থেকে 4 দিন প্রচণ্ড জ্বর থাকে, মানে সাধারণ ওষুধ খাওয়ার পরও যখন জ্বর ভালো হয়নি, তখন ওর বাবা মা ওকে নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হসপিটালে নিয়ে আসেন। তো যেদিন হসপিটালে নিয়ে আসেন ওই দিন রাত্রে ওর অবস্থা আরও খারাপ হয়। তো ওখানকার ডাক্তার ওকে ঢাকাতে নিয়ে আসার পরামর্শ দেন। তো তখন রবিনকে নিয়ে ওর বাবা এবং ওর বড় ভাই অ্যাম্বুলেন্সে করে রাত 1টার দিকে ঢাকার দিকে রওনা হন। তো রাসেল ভাই যখন ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মাঝপথে কিছু ঘটনা ঘটে। যেমন হঠাৎ করে রবিনের সেন্স ফিরে আসে, জ্ঞান ফিরে আসে। আসার পর রবিন তার মুখে যেই অক্সিজেন নাক লাগানো ছিল ওইটা টেনে খুলে ফেলছিল। আবার না কি কিছু বলেছিল ওই সময়? না, ওই সময় কিছু বলেন। তারপরে কিছু হয়েছিল, মানে সুস্থ হয়ে উঠেছিল সে? না, তারপর ঘটনা যে বলে তারপর তার হাতে যে স্যালাইনের নল ছিল ওইটাও ছিঁড়ে ফেলছিল। না, এগুলো তো মানুষের এমনিতে সেন্স ফিল অনেকেই এরকম অনেক কিছু করে। মানে আপনি একটু বলেন যে প্যারানরমাল কি ঘটেছিল সেটা একটু বলেন আপনি। আচ্ছা, পরবর্তীতে ওকে নিয়ে যখন ঢাকায় আসা হলো, তখন ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওর ভাইকে শেয়ার করলো যে আজকে উনি অনেক খারাপ কিছু ফিল করেছেন। যেমন আজকে যখন ওই ড্রাইভার উনি গাড়ি চালাচ্ছিলেন, তখন ওনার মনে হচ্ছিল যে ওনার গাড়ির উপর ওনার কন্ট্রোল নাই, অন্য কেউ ইন্টারফেয়ার করতেছে, এবং তাই সময় ব্রেক। কারণ ড্রাইভারের সাথে কিছু সমস্যা হয়েছে, কিন্তু উনি কি সুস্থ হয়েছিলেন তারপরে ঢাকায় এসে? হ্যাঁ, ঢাকায় আসার পর উনি শারীরিকভাবে সুস্থ হয়েছিলেন, কিন্তু ওই যে চিন্তা ওনার সাথে ছিল ওইটা তখন রক্ষণ সারেনি। পরবর্তীতে কি করে তাহলে চালানো হলো তাকে? পরবর্তীতে প্রায় 15 দিন সে ঢাকায় ছিল। ঢাকায় থাকার পর সে শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে যায়। তারপর যখন ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয় ভাই, তখনও তার মধ্যে আগের সিমটমগুলো ছিল। অর্থাৎ সে তখন নিজে নিজে কথা বলতো বা কাউকে মারার চেষ্টা করতো বা ইয়ে করতো। তো তখন তার বাবা মা একজন বড় হুজুরের শরণাপন্ন হন, জিন হুজুর, ওনাকে মানে সবাই জিন হুজুর নামেই চিনেন, উনি জিন বশ করতে পারেন। তো ওই হুজুরকে যখন নিয়ে আসা হয় রাসেল ভাই, তখন ওই হুজুর ওই দিনটাকে হাজির করেন। আর রাসেল ভাই তখন আমি ওখানে উপস্থিত ছিলাম। আমরা ওই হাজির করার পরে যে রিচুয়ালটা হয় সেটা আমরা শুনবো। আমরা একটু পরে আপনাকে আবারও ফিরে আসছি, একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল বলছি। আমি ঢাকার জুরেন নিবাসী। বর্তমানে আমি সিঙ্গাপুর থাকি। ঘটনাটা ঘটেছিল আমার ছোট ভাই রিশাদের সাথে। ঘটনার সালটা ছিল 2000 সাল। ঘটনাটা যে জায়গাটা কেন্দ্রিক সেটা ছোট একটা বিবরণ দেওয়া দরকার, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে। আমরা অনেকেই লক্ষ্য করব ঢাকা শহরে যে বাড়িগুলো আছে, ছোট্ট জায়গার ভিতরে বাড়ি, তারপরে বাড়ির বাউন্ডারি। তো অনেকেই লক্ষ্য করবেন যে বাড়ি থেকে বাড়ির বাউন্ডারির মাঝে ছোট্ট একটা জায়গা থাকে, যেখানে একজন কি সর্বোচ্চ 2 জন যাতায়াত করতে পারে। অনেকে আছেন এই জায়গাটা ব্যবহার করেন।
কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো আজ যে ঘটনাটা বলবো সেটা এরকম একটা পরিত্যক্ত জায়গা কেন্দ্রিক ঘটনা। প্রত্যেকবারের মতোই আমার ছোট ভাই এবং ওর ফ্রেন্ডরা হইহুল্লো করে পয়লা বৈশাখটা পার করছিল। সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত, খেলতে খেলতে এক সময় বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা, কিন্তু ওদের খেলা শেষ হওয়ার কোনো নামই নেই। তো খেলার সুবাদে ওরা দুইজন সেই পরিত্যক্ত জায়গায় লুকায়। অনেক সময় লুকানো অবস্থা ছিল তারা সেখানে। ওরা তখনও জানতো না ওদের জন্য কি অপেক্ষা করছে ওই দিন। অনেক সময় লুকানোর পরে ওরা বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ওরা লক্ষ্য করে সেখানে থাকা একটি ছালার বস্তার দিকে, ছোট যে ছালার বস্তাগুলো আছে। তো ওরা ওইটার দিকে তেমন একটা লক্ষ্য না করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তো যখনই ওরা বের হবে, হঠাৎ পিছের থেকে একটা শব্দ শোনা যায়। ও আমার ছোট ভাই পিছের দিকে তাকে ওর ফ্রেন্ডের দিকে দেখে যে ওর ফ্রেন্ড এক দৃষ্টিতে, এক ধ্যানমগ্ন অবস্থায় সেই বস্তাটার দিকে দেখছে। তখন সেও সে বস্তাটার দিকে তাকায়। সে বস্তাটা দাঁড়ানো করানো অবস্থায় ছিল এবং মাথাটা দড়িতে বাঁধা ছিল। কিন্তু হঠাৎ ওরা দেখতে পেল যে দড়িটা আপনা থেকেই খুলে যাচ্ছে। চারদিকে তখন এক স্তব্ধতা, নীরবতা বিরাজ করছে। ওরা দুজনেই ধ্যানমগ্ন অবস্থায় দেখছিল যে কি ঘটছে। হঠাৎ করেই সব নীরবতা ভেঙে দিয়ে সেই বস্তার ভিতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসে, যার পুরোটা শরীর ছিল আগুনে ঝলসানো। ওইটা দেখার পর ওরা দুজন কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। কি করবে তখন? গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, চিৎকার করতে পারছিল না। আর যে জায়গাটা ওরা লুকিয়েছে সেখানে সচরাচর কেউ যায়ও না। ওরা তখন পাগল প্রায়, কি করবে, ওখান থেকে ছুটবে, পালাবে, দৌড়াবে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু অনবরত সে বাচ্চাটি কিন্তু হেসেই যাচ্ছে, হাসছে হাসছে, হাসি থামছে না বাচ্চাটার। তোরা ওখান থেকে দৌড়ে কোনো একটা ভাবে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার পরও ওরা পিছন থেকে কিন্তু বাচ্চাটা হাসি শব্দ শুনতেই লাগে। ওরা এক দৌড়ে বাড়িতে চলে যায়, কিন্তু কাউকে কিছুই বলে না এই ঘটনাটা সম্বন্ধে। এক সপ্তাহ পর্যন্ত ওরা অসুস্থ থাকে, দুইজনই অনেক অসুস্থ থাকে। তো এক সপ্তাহ পরে যখন সুস্থ হয়ে যায় তখন ওরা এই বিষয়টা সকলের কাছে জানতে চায়। তখন ওরা জানতে পারে যে ওরা শুধু একলা দেখেনি জিনিসটা, অনেকেই দেখেছে এই ঝলসানো ছোট বাচ্চাটাকে। আর অনেকে বলেছে যে এই জায়গাটা অনেক খারাপ একটা জায়গা, সচরাচর ওখানে কেউ যায় না, তোমরা কেন গিয়েছিলে? তো যাই হোক, ওরা মনে করেছিল যে ঘটনা যা ঘটা সেটা ঘটে গেছে, নতুন করে আর কোনো কিছুই করবে না। কিন্তু না, ওইটা তাদের ভুল ছিল। ঘটনা এখনো কিছু বাকি ছিল ঘটার। তো দেখতে দেখতে লম্বা একটা সময় পার হয়ে যায়। ওর এসএসসি এক্সামের সময় চলে আসে। তো এসএসসি এক্সামের সময় যখন ওরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, সেই সুবাদে আমার ছোট ভাই রিশাদ এবং ওর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল ইমরান, ও আমাদের বাড়িতেই থাকতো তখন, এবং এর সাথে দুইজন পড়াশোনা করতো অনেক রাত পর্যন্ত। ম্যাক্সিমাম দিনই ওরা প্রায় রাতে 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করতো, তারপরে শুয়ে পড়তো। তখন যেদিন ঘটনাটা ঘটে ওই দিন বাড়িতে শুধু ছিল মা, ও, ওর ফ্রেন্ড আর আমাদের পোষা বিড়াল। প্রতিদিনকার মতো ওই দিনও তারা পড়াশোনা করছিল। রাত তখন আনুমানিক 2:30 কি 3টা বাজে যখন ঘটনাটা ঘটে। হঠাৎ বাড়ির বাহিরে বাতাস বইতে শুরু করে। ওরা চিন্তা করে যে অনেক ফোন তো পড়াশোনা করলাম, মাইন্ড ফ্রেশ করি, চল বারান্দায় যাই, একটু দাঁড়াই। তো যেই কথা সেই কাজ, ওরা দুজনই বারান্দায় গেল। যাওয়ার পরে হঠাৎ ওরা খেয়াল করলো, আমাদের আরেকটা বিষয় বলে রাখা দরকার, ওর যে রুমটা ছিল সেটা বারান্দা সংযুক্ত ছিল, এবং সে তার বারান্দাটার থেকে পাশের বাড়ির যে ছাদটা ছিল সেটা ছিল মাত্র 7 থেকে 8 ইঞ্চি, মানে হাতেই ধরা যায় বাড়ির ছাদ। তো ওরা দুজন যখন বারান্দায় দাঁড়ালো তখন দেখলো যে আমাদের যে বিড়ালটা আছে ওটা ছুটতে ছুটতে সেই ছাদ হয়ে আমাদের ব্যালকনিতে এসে পড়লো। ঋষাদ তখন বিড়ালটাকে কোলে নিল এবং দেখলো বিড়ালটা অনেক ভীত এবং সবকিছুতে কেমন যেন ভয় পাচ্ছে। ও আর কোনো কিছু চিন্তা না করে ও ওর ফ্রেন্ড আর ও বিড়ালটাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শোনা গেল, খসখস খসখস, সেরকম একটা আওয়াজ হচ্ছে, অনেক লাউড। তো ও আবার কি মনে করে বারান্দায় শব্দ কোথেকে আসে সেটা দেখার জন্য আবার বারান্দায় চলে গেল। তখনই আমার কোলে থাকা যে বিড়ালটা আছে ভয়ঙ্কর একটা আওয়াজ করলো। ভয় পেয়ে ওর কোল থেকে ফাল দিয়ে এক লাফে ঘরে চলে গেল, জানি না কি কারণে। তো পিছনে তাকিয়ে দেখে ওর ফ্রেন্ডটাও দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো ওরা ভালো করে লক্ষ্য করে দেখলো ছাদের উপরে, সেই অন্ধকার ছাদের উপরে সেই জলছানো বাচ্চাটা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে ঠিক লক্ষ্য করতে পারলো না, তারপর দেখলো হঠাৎ করে ছেলেটা লাথি মারার মতো ঘোরা শুরু করলো।
লাটিমের মতো ঘুরছে, তখন এক জায়গায় স্থির থেকে নয়, লাটিমের মতো ঘুরছে কিন্তু সার্কেল করে ঘুরছে, সামনে পিছিয়ে চারদিকে রাউন্ড করে, মানে সার্কেলের মতো ঘুরছে, লাটিমের মতো ঘুরে অবস্থায় সার্কেলের মতো ঘুরছে। এটা দেখার পরে পিছনের থেকে আরেক আওয়াজ, রিশাদ ঘুরে তাকিয়ে দেখলো যে পিছনে কি হচ্ছে। সে দেখলো যে ইমরান দৌড় দেওয়ার সময় হয়তো বা গেটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। সে আবার সামনের দিকে তাকিয়ে দেখলো যে ছাদটা পুরো খালি, কিছুই নেই। সে তখন এক চিৎকার দিয়ে সোজা মার রুমে চলে গেল। ঘটনাগুলো সবকিছু মাকে বললো, আগে যা ঘটেছিল, আজকের ঘটনা, এর মাঝখানে অনেক ছোটখাটো ঘটনা ঘটেছিল, এগুলো সব বললো। মা অবশ্য জানতো এ বাড়ির সম্বন্ধে, আমাদের এখানে অনেকেই জানে এ বাড়ির সম্বন্ধে। তারপর মা কিছু আর বললো না সে রাতে। অনেক দোয়াদুর পড়ার পরে তাদের ফটো দিয়ে একসাথে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে মা এলাকার যে আমাদের এখানে একটা বুজুর্গ ব্যক্তি ছিল, তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তো তাকে অনেক জিজ্ঞাসা করার পরেও না, সে কিছুই বলতে চাচ্ছিল না যে কি, কেন, আসলে কোথেকে আসছে, এটা কিছুই বলতে চায়নি। শুধু একটু কি বলেছে, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, এই তার শেষ কথা। মা অনেক চেষ্টা করেছে যে ঘটনাটা জানতে, কি সমস্যা, কি কারণে এটা দেখতে পাচ্ছে বা কি কারণে এরকম দেখা যাচ্ছে, সে কিছু বলেনি। তো মাও আর তাকে জোর করেনি জানার জন্য। তো এর কিছুদিন পরে আমরা এলাকাটা চেঞ্জ করি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানতে চাইবেন আপনি কেমন আছেন, কারণ জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ভূত এফএম-এর একজন বড় ফ্যান। 2010 সাল থেকে আমি ভূত এফএম শুনে আসছি, এবং এমন এমন ভূত এফএম-এর এপিসোড আছে যেগুলো আমার 2-3 বার করে শোনা হয়েছে। আর আমি প্রত্যেকদিন রাত্রেই ভূত এফএম-এর এই শুনে ঘুমাই আর কি। আমি সবসময় ভূত এফএম ছেড়ে দিয়ে, এবং এটা আমার একটা ঘুমের ওষুধ হিসেবে কাজ করে, যেটা না শুনলে আমার ঘুম হয় না। যাই হোক, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, ডিএম, ইটালি থেকে বলতেছি। ইটালির অস্ট্রিয়াতে থাকি আমি। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, থানাপাড়া। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করবো সেটা শুনেছি আমি। আমার সাথে একসাথে কাজ করি আমার এক বড় ভাই, তিনি একজন শেফ, তার নাম হচ্ছে মোহাম্মদ আফজাল হোসেন, কাশিয়ানি বাড়ি। তো একদিন কথায় কথায় ভূত এফএম-এর কথা বলার সময় তিনি তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে বলেছিলেন। তো সেটাই আমি এখানে শেয়ার করতেছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আসলে আফজাল ভাই তখন তার বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলায় তার বাবা মারা যায়, আর তার মার কাছেই তিনি মানুষ হন। আর তিনি এই ঘটনাটি আসলে 4 বছর বা 5 বছর 6 বছরের মাথায় ঘটনাটি ঘটেছিল, তিনি যেভাবে বলেছিলেন আমাকে। তো এটা আসলে মুকশেদপুরের একটি গ্রামে তার বাড়ি। হ্যাঁ, মুকশেদপুর, সরি আমি কাশিয়ানি বলছিলাম, কিন্তু তার বাড়ি আসলে মুকশেদপুরে। তো তিনি যেভাবে বলেছিলেন আমাকে যে তার একটা সমস্যা ছিল। সমস্যা বলতে কি, তার গায়ে ছোটবেলা থেকেই তাকে অনেক তাবিজ দেওয়া থাকতো। তার মা তাকে দিয়ে রাখতো, কারণ একমাত্র ছেলে, তিনি দেখতে শুনতে নাকি অনেক সুন্দর ছিলেন। তো সেক্ষেত্রে তার উপরে অনেকের মাঝে মাঝে জ্বর টর বিভিন্ন রকমের অসুখ বিসুখে ভুগতেন, বিধায় তাকে তাবিজ দিয়ে রাখতো তার মা আর কি। তো একদিন দুপুরের ঘটনা, তখন 6 বছর কি 7 বছর বয়স, তিনি যেরকম বলেছিলেন আমাকে। তিনি একা একা দুপুরে আর কি বাজারে গিয়েছিলেন। তো বাজারের থেকে ফেরার পথে ফিরতেছিলেন আর কি। তার ফেরার রাস্তাটা ছিল জমির মাঝখানে, দুপাশে জমি এবং আল এবং অনেক বড় বিলের মতো আর কি, শুকনা বিল বলতে পানি ছাড়া, যেটাকে আমরা বলতে পারি আসলে শুকনো মৌসুমে শুকনা থাকে এবং বর্ষাকালে একটু পানি জমে আর কি, সেরকম একটা জায়গা। এবং মাঝখান দিয়ে যাতায়াত করা হইতো, এবং ওখানে বেশ কয়েকটা তাল গাছও ছিল, বেশ বড় আর কি, একটা ফাঁকা জায়গা। তো সেই রাস্তা দিয়ে বাজারে যেতে হয়, তিনি যেভাবে বলেছিলেন। তো তিনি বাজার থেকে ফিরতেছিলেন, এবং তখন ছোটবেলায় দুপুরের দিকে তিনি ফিরতেছিলেন। তো যখন ফিরতেছিলেন তখন আপনার একটা তাল গাছের নিচে পাশে একটা মানে আপনার ওই ডোবার মতো পুকুর আর কি। তো এই পাশে তাল গাছ, তো ওইখানে এসে উনি দাঁড়াই গেছিলেন।
একটু মানে দাঁড়ালেন আর কি, পানির দিকে তাকালেন, এই তাল গাছের সাথে হেলান দিয়ে পানির দিকে তাকালেন আর কি, একটু বসলেন, এরকম একটা সময় আর কি। তো হঠাৎ একটা মুরব্বী, একটা জুব্বা পরা মুরব্বী, মুখে দাড়ি, মাথায় টুপি, এরকম একজন মুরব্বী। তো তিনি তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? তো তিনি বললেন, আমি তার নামটা বললেন। তো তিনি বললেন, তুমি আমার সাথে যাবে, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, বাজারে যাবে আমার সাথে? তো তিনি মিষ্টি খাওয়ার কথা শুনে, যদি একটু মিষ্টির পোক ছিলেন, বেশ পছন্দ করতেন, তো তিনি এই কথা শুনে সেই মুরব্বীর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। তো সেই মুরব্বী তাকে হাত ধরে নিয়ে গেলেন। হ্যাঁ, তো তিনি যেভাবে বললেন যে তাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ, যে বাজারটা তিনি গেছেন আস্তে 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 আস্তে, মানে যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তাটা তার কাছে একটু অপরিচিত। তিনি বলতেছেন যে কাকা, আপনি আমাকে কোথায় নিচ্ছেন? এটা তো বাজারের রাস্তা না। তিনি তখন কাকা, ওই সে মুরব্বী বলতেছে, বাজারের রাস্তা না, ঠিক আছে, তবে চলো আমার সাথে, আমি তোমাকে বাজারে নিয়ে এবং খুব ভালো সুস্বাদু মিষ্টি খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আবার সময় মতো দিয়ে যাবো। তো তিনি আর কথা না বলে তিনি তার হাত ধরে চলতে থাকলেন। তো চলতে থাকার পরে তিনি যে বাজারে তাকে নিয়ে গেলেন, যে বাজারের বর্ণনা আমাকে দিলেন, সে বাজারটা হচ্ছে এমন যে অনেক ধরনের মানুষ, অচেনা মানুষ, আর দোকানগুলো বেশ আনকমন। তো মানুষ বড় বড় পোশাক পরা, হ্যাঁ, এবং বেশ দাড়ি, এবং প্রায় তিনি পুরাপুরি একটা অন্য বাজারে চলে আসছেন, তিনি বলতেছিলেন আমাকে তখন। তো এইখানে তাকে তখন নিয়ে গেলেন একটা মিষ্টির দোকানে, এবং মিষ্টির দোকানে বসে তাকে মিষ্টি খাওয়ালেন। তো তিনি বললেন কি, মিষ্টিটার স্বাদটা এমন যে তিনি কখনো সেরকম মিষ্টি খাননি, এবং খুব ভালো লাগলো, এবং তাকে বললেন যে তোমার যত মনে চায় তুমি খাও। তো তিনি খেলেন মিষ্টি, এবং তিনি এখনো বলেন যে সেই মিষ্টির স্বাদ নাকি তিনি এখনো অনুভব করেন। তো খাওয়াইলেন, এবং মুরব্বী তাকে নিয়ে ঘুরলেন, বাজারটা দেখালেন, এবং তিনি পুরাপুরি সেই বাজারটা একেবারে অপরিচিত বাজার, যে বাজারে তিনি কখনোই আসেননি। তো তিনি তখন বললেন, কাকা, এটা তো আমাদের বাজার না। তো তিনি বললেন যে না, এটা তোমাদের বাজার না, এটা আমাদের বাজার। তো এটা আমাদের বাজার, এখানে আমরা আসি, এখানে আমরা ঘুরি, এই এখানে আমরা খাই। তো তিনি দেখলেন যে যারা যারা এখানে ছিল তাদের অনেকের ফেস তিনি তেমন দেখতে পাচ্ছিলেন না, বড় বড় জুব্বা এবং মুখটা এরকম ঢাকা। তবে কিছু কিছু মানুষের কিছু কিছু ফেস তিনি দেখলেন প্রায় অবয়বটা মানুষের মতো দেখলেন, হয়তোবা তার চোখকে সেভাবেই করে রাখা হয়েছে বিধায় তিনি সেরকম দেখছেন, এটা আমার মনে হয় আর কি। তো তিনি তাকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক জায়গা দিয়ে ঘুরে ফিরে আসলেন, এবং লাস্টে যখন প্রায় বিকাল হয়ে গেল, তো বিকেল হয়ে যাওয়ার পরে তার বাড়ির লোকজনরা দুপুরে যখন বাড়ি আসেনি খেতে, তো সেক্ষেত্রে তার বাড়ির লোকজন সবাই তাকে খোঁজাখুঁজির জন্য এদিক সেদিকে দৌড়ঝাঁপ শুরু করে দিল, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। বাজারে আসলো, তো বাজারে যখন তার এক আত্মীয় গেল, তো তখন তারা বললো, হ্যাঁ, ওরে তো আমি দেখছি, ও তো বাড়ি ফিরে গেছে, বাজারে আমি দেখছি ও ঘুরতে এবং চলে গেছে বাড়িতে, এরকম আর কি। তবে আমি তো সেটা দেখছি দুপুরের দিকে আর কি। তো আর কিছু তাদের মাথার ভিতরে অন্যরকম একটা জিনিস খেললো, তারা সেই হাওর বিল এবং আপনার পুকুর টুকুর সব আশপাশ খুঁজলো, কিন্তু তাকে কোথাও পেল না। তো সেক্ষেত্রে না পাওয়ার কোনো বাড়িতে সবাই ভিড়, মানুষের অনেক খোঁজাখুঁজি, না পারেন, তার মাও খুব মারাত্মক টেনশনের মধ্যে পড়ে গেল এবং কান্নাকাটি শুরু করে দিল, এরকম অবস্থা। তো সেক্ষেত্রে সেই অবস্থায় সে আফজল ভাই তিনি বললেন আর কি, তিনি যখন বিকেল হলো, অনেক সময় হলো, তখন কাকাকে বললেন যে আমি বাড়ি যাব, আমি আমার মার কাছে যাব। তো তখন ওই চাচা বললেন যে তুমি যদি চাও তুমি আমাদের সাথে থেকে যেতে পারো, তুমি সুন্দরভাবে থাকবে, খাবে, তোমার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, যদি তুমি চাও তুমি আমাদের সাথে থেকে যেতে পারো। তো তখন আফজল ভাই রাজি হলেন না, তখন তিনি বললেন যে না, আমি আমার মার কাছে যাব, আপনি আমাকে আমার মার কাছে দিয়ে আসেন। তো তখন যখন কোনোভাবেই আফজল ভাইকে রাজি করাতে পারলেন না, সেই মুরব্বী তখন তাকে আপনার প্রায় বিকেলে সন্ধ্যার আগে আগে তাকে আবার হাত ধরে নিয়ে একটা অচেনা রাস্তা দিয়ে এনে সেই তাল গাছের উপরে তাকে রেখে দিয়ে গেলেন।
তো যখন তাল গাছের উপরে রাখলেন সে টের পেল। তাকে বললেন কি যে তুমি এখানে বসে থাকো, আফজাল ভাইকে তাকে বললেন যে তুমি এখানে বসে থাকো, সমস্যা নেই, তোমার আত্মীয় স্বজনরা আসতেছে, তারা তোমাকে নিয়ে যাবে, তুমি কোনো চিন্তা করবে না, ঠিক আছে? তো তখন ও যেখানে বসলো সেটা সে সময়টা তার কাছে তাল গাছ মনে হয়নি। যখন মুরব্বী চলে গেল তখন হয়তোবা তার সেন্স ফিরলো বা সে দেখলো সে একটা তাল গাছের উপরে বসা, এবং সে ওইখান থেকে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তো নিচের থেকে এক লোক যখন যাচ্ছিলেন তখন ওই আওয়াজ শুনে তিনি দেখেন যে উপরে একটা বাচ্চা বসে আছে। তো মানুষ আশেপাশে লোকজনকে ডাক দিয়ে তাল গাছের উপর থেকে তাকে নামিয়ে তারপরে তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় নিয়ে যাওয়ার পরে তার মা তো তাকে দেখে খুব মানে একটা বিশাল দুশ্চিন্তামুক্ত হলো। তাকে পানি খাওয়ানো হলো, গরম পানি, সেই হ্যান ত্যান অনেক কিছু করা হলো। পরের দিন সকালে তাকে ফকিরের কাছে নিয়ে যাওয়া হলো। তো ফকির যেটা বলল যে তাকে একটা ভালো জিন নিয়ে গিয়েছিল এবং তাকে রেখে দিতে চাইছিল। যদি সে বলতো হ্যাঁ আমি থাকবো, তাহলে হয়তো আপনারা আর তাকে পেতেন না। যেহেতু সে চলে আসার জন্য বায়না ধরছিল, বিধায় তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে জিনটা ভালো ছিল, বিধায় আপনি আপনার সন্তানকে ফেরত পেয়েছেন। যাই হোক, অতএব আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে ওকে একটু চোখে চোখে রাখবেন, কখনো একা ছাড়বেন না। তো এরকম কথা বলে তাকে একটু পানি পড়া দিল এবং পানি পড়া খেলেন, এবং বাসায় তখন থেকে তাকে সবাই একটু চোখে চোখে রাখত। তো এই হচ্ছে আমার ঘটনা রাসেল ভাই। এটাই আমি তার মাধ্যমে শুনেছি এবং আমার কাছে মনে হচ্ছে ঘটনাটি শেয়ার করার মতো, তাই আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি আজকে শেয়ার করছি সাকিব আল হাসান নয়ন ভাইয়ের পাঠানো একটি ঘটনা। আপনারা অনেকেই জানেন তিনি শেরপুরে কোনো একটি জায়গায় থাকেন। তো ওনার এলাকার একটি ঘটনা তিনি আমাকে আজকে পাঠিয়েছেন, যেটা ঘটে 2018 সালের দিকে। তো যেই জায়গাটায় ঘটনাটা ঘটে সেখানে একটা পুকুরকে কেন্দ্র করে অনেক খারাপ কিছু ঘটনা নাকি এখনো প্রচলিত আছে। তো যার সাথে ঘটনাটা ঘটে সেই পুকুর কেন্দ্রিক একটা ঘটনা। তবে তিনি আমাকে যেটা বলেন যে সেই পুকুরটা নাকি বেশ কয়েকদিন আগে ভরাট করে দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন আগে বলতে যে 2018 সালের কয়েকদিন আগে সেটা নাকি ভরাট করে দেওয়া হয়। তবুও লোকে মুখে আছে যে সেখান দিয়ে আসলে নাকি অনেক অনেক কিছু দেখতে পায়। তো ওনাদের এলাকায় একজন ভাই ছিলেন, তার নাম মাসুম। তার সাথে আসলে মূলত ঘটনাটা ঘটে, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে সেখানে সেই মাসুম ভাইয়ের সাথে। কোন একদিন রাত্রিবেলা মাসুম ভাই হেঁটে হেঁটে ওনার বাড়ি ফিরছিলেন। তো বাড়ি ফেরার উদ্দেশ্যে যখন তিনি আসেন তখন ওনার হঠাৎ করে প্রচণ্ড প্রস্রাবের বেগ চাপে। তো যেই পুকুরের অংশটা বললাম ভরাট করে দেওয়া হয়েছে, তো তিনি তখন ভাবেন যে তার আশেপাশে যে খালি অংশ আছে সেখানে তিনি কাজটা সেরে ফেলবেন। তো গাছের নিচে বসে তিনি তার কাজ সারেন এবং তারপর মাসুম ভাই যখন উঠে দাঁড়ায় তখন ওনার চোখ পড়ে পুকুরে যে ভরাট এক অংশের যে দক্ষিণ পাশটা আছে সেখানে একটা গাছের দিকে ওনার চোখটাকে আটকে যায়। তিনি খেয়াল করছেন একটা আলো ছুটাছুটি করছে। ঠিক 1 মিনিটের মধ্যে তিনি দেখছেন যে বেশ কয়েকটা আলো ছুটাছুটি করছে। আলোটা ছিল এরকম যে লেজার লাইটে যেরকম আলো আছে সেরকম আলো ছুটাছুটি করছে। তো এই আলোটা যেরকম ছুটাছুটি করছে উনি প্রথমে ভাবে যেটা হয়তো জোনাকি পোকা হবে, অথবা তিনি এটাও ভাবেন যে আশেপাশ থেকে হয়তো কেউ লেজার লাইট মারছে, এরকম কোনো একটা সমস্যা হলেও হতে পারে। তো তিনি দেখছেন যে না, জোনাকি পোকা তো টিপ টিপ করে জ্বলে নিবে, কিন্তু সেরকম নাকি হচ্ছিল না। আলোটা ছুটাছুটি করেছিল এক কথা, এবং লেজার লাইটে যে মারবে কেউ সেটাও নাকি সেই গ্রামের পরিস্থিতি ছিল না, বা এরকম গ্রামে কেউ আসলে লেজার লাইট সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তো মাসুম ভাইয়ের মনে বেশ কৌতূহল জন্মায়। তো তিনি সেটা দেখার জন্য একটু সামনের দিকে সেখানে হাঁটতে থাকে। 2-3 মিনিট হাঁটার পর তিনি দেখছে লেজার লাইটটা আরও ভিতরে যাচ্ছে, মানে যে একটা পুকুর যেটা ভরাট অংশ আছে তার একটা পার হয়ে দক্ষিণ দিকে একটু ভিতরের দিকে যাচ্ছে, এখানে আর একটু গাছপালা বেশি। কিছুক্ষণের মধ্যে মাসুম ভাই দেখছেন যে সেই আলোটা বাতাসের সাথে মিশে গিয়েছে। তিনি ভাবতে থাকে যে হয়তো কোনো মনের ভুল হবে, এমন হতে পারে কোনো পোকা দেখলো কিনা। তাও তিনি এগুলো ভাবতে ভাবতে ঠিক করলেন যে আচ্ছা ঠিক আছে, বাদ এখান থেকে এসে পড়ি। তো ওনার হাতে ছোট একটা বাটন ফোন ছিল এবং বাটন ফোনের সামনে একটু টর্চের মতো থাকে। তো তখন তিনি সেই টর্চের আলো দিয়ে সেখান থেকে আসতে থাকে, যেহেতু একটু অন্ধকার ছিল এই জায়গাটা। তো আসার পথে তিনি দেখছেন যে সিঁদুর যেরকম লাল কালার হয় সেরকম সিঁদুরের মধ্যে কিছু ছিটা ছিটা কিছু একটা মাটিতে পড়ে আছে। তো পড়ে থাকার পরে তিনি ঠিক আরও 30 সেকেন্ড সামনে গিয়ে এরকম একটা সময় তিনি দেখছেন দুটা মাটির পুতুল, এবং পুতুল দুইটার গলায় ছোট ছোট দুটা ফুলের মালা।
দেখে মনে হচ্ছে যে কেউ কিছুক্ষণ আগে হয়তোবা এখানে এই পুতুল দুটা বিয়ে দিয়েছিল বা কোনো বাচ্চা হয়তো এখানে এসে খেলেছে। তো মাসুম ভাই এগুলা চিন্তা ভাবনা করতে করতে তিনি যখন দেখছেন যে পুতুল যখন পড়ে আছে ওনার একটু বিরক্ত লাগে, কারণ তিনি তখন এক আচমকা একটু ভয় পেয়ে গিয়েছিল মাটির পুতুল দুটা দেখে। তিনি সঙ্গে সঙ্গে পুতুল দুটাকে পাড়া দিয়ে ভেঙে ফেলে। তো ভেঙে যাওয়ার ঠিক কিছুক্ষণের মাঝেই মাসুম ভাই খেয়াল করছে এটা গরম বাতাস মনে হয় ওনার চারপাশে ঘুরপাক খাচ্ছে। তিনি ভাবতে পারছিল না যে আসলে বাতাসটা কেন হচ্ছে। যতই বাতাস হচ্ছে কিন্তু তিনি দেখছেন যে গাছপালা কিন্তু চারপাশে নড়ছে না। যেহেতু এখানে অনেক ভৌতিক ঘটনা আগেও ঘটেছিল, তো মাসুম ভাই তখন একটু ভয় পেয়ে যায়। উনি আস্তে আস্তে বুঝতে পারে যে হয়তো এখানে কোনো খারাপ কিছু একটা খপ্পরে তিনি পড়তে যাচ্ছেন। তিনি আর কিছু চিন্তা না করে একটু জোরে হাঁটা শুরু করেন এবং দ্রুত ছুটে পড়তে থাকেন। হাঁটতে হাঁটতে ওনার বাসার উদ্দেশ্যে তিনি এসে পৌঁছান। তো রাতে তিনি খাবার দাবার করার পর তারপর তিনি শুয়ে পড়েন, বাসার কাউকে কিছু বলে না সেই বিষয়ে। তো সে রাতে মাসুম একটা স্বপ্ন দেখে। তিনি দেখছে যে ভয়ঙ্কর রকমের কালো একটা মেয়ে হবে, মেয়ের মতো অবয়ব, তার পায়ের কাছে এসে দাঁড়ায় আছে এবং তাকে বলছে যে তোর জন্য আমার বিয়েটা ভেঙে গেল, এখন আমি তোকেই বিয়ে করব, আর তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোর পরিবার সবাইকে আমি শেষ করে দিব, কারো রক্ষা হবে না। এই বলে সেই যে কালো আকৃতির যে নারী যে অবয়বটা ছিল সে সেদিনের মতো চলে যায় এবং যার সময় বলে যায় কাল রাতে প্রস্তুত থাকিস, আমি কালকে আমার রাজ্যে তোকে নিয়ে যাব, তোকেই বিয়ে করব। সকালে মাসুম ভাইয়ের ঘুম ভাঙলে তার রাতের স্বপ্নের কথা মনে পড়ে। নাস্তার টেবিলে তখন তিনি তার বাবা মাকে সেই স্বপ্নের কথা বলে এবং এটা বলে যে সেই নারী যে অবয়বটা ছিল সেই অবয়বটা নাকি মাসুম ভাইকে বিয়ে করতে যাচ্ছে। মাসুম ভাইয়ের এসব কথা শুনে ওনার বাবা মা প্রচণ্ড হাসাহাসি করে, বলছে যে তোর কি বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে চাস, এই জন্যই কথা বলছিস। তো মাসুম ভাই বিষয়টা তখন একটু মজা চলে নিয়ে তখন নিছক স্বপ্ন হিসেবে তিনি এটা উড়িয়ে দেয়। তো পরের দিন রাতে মাসুম ভাই আবার স্বপ্ন দেখে। তিনি স্বপ্ন দেখতে পাচ্ছেন যে নারী অবয়বটা সেদিন গত রাতে এসেছিল সে আজও ঠিক মাসুম ভাইয়ের পায়ের কাছে একই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। মাসুম একটু খেয়াল করে দেখছে যে আজকে সে বউয়ের সাজে এটা লাল বেনারসি শাড়ি পরে এসেছে। তো মাসুম ভাই বিষয়টা দেখে ভাবতে থাকে যে এটা কি স্বপ্ন দেখছি নাকি। তখন তিনি ভাবতে ভাবতে দেখছে সেই যে নারী অবয়বটা এবার ওনার কাছে এগিয়ে আসছে। হঠাৎ করে মাসুম ভাইয়ের ডান হাত ধরে বসে এবং বলে যে চল আমার সাথে আমার রাজ্যে যাবি, আমি তোকে বিয়ে করব। মাসুম ভাইয়ের হাত টানতে টানতে তাকে নিয়ে যায়। মাসুম ভাই হঠাৎ এসব সহ্য করতে না পেরে তিনি স্বপ্নের মাঝেই দেখছেন যে তার জ্ঞান হারিয়ে ফেলেছেন। তিনি যখন তার জ্ঞান ফিরে তিনি দেখছেন যে নারী অবয়বটা এমন একটা জায়গায় তাকে নিয়ে গিয়েছে যেখানে ঘর বাড়ি গাছপালা থেকে শুরু করে সব কিছু অনেক আলোকসজ্জা দিয়ে সাজানো, কেন জানি মনে হচ্ছিল যেগুলো সোনার তৈরি। তো মাসুম ভাই তখন মেয়েটার দিকে একটু হঠাৎ খেয়াল করে দেখছেন যে যেই মেয়েটাকে তিনি গত দুদিন দেখেছিলেন কালো, সে আজকে অপরূপ সুন্দর, কিন্তু তার চেহারাটা তিনি মনে করতে পারছে না যেটা কোথায় তাকে দেখেছিল, মানে একটা মায়াবী একটা চেহারা। তো মাসুম ভাই এটাও দেখছেন যে সেই যে মেয়েটা আছে এবং ওনার যে হাত ধরে রেখেছে তার চারপাশে আরো অনেকে দাঁড়িয়ে আছে, বেশিরভাগ মেয়ে ছিল। তো মাসুম ভাই তারপর সেই মেয়েটির সাথে হাঁটতে থাকে এবং মেয়েটি মাসুম ভাইকে একটা মহলের ভিতর নিয়ে যাচ্ছে। এক প্রকার মাসুম ভাইকে বাধ্যগতভাবে সেই মেয়েটাকে অনুসরণ করতে হচ্ছিল। হঠাৎ একজন মেয়ে এসে সেই মাসুম ভাই এবং সাথে যে মেয়েটি আছে তাকে উদ্দেশ্য করে বলছে যে আপনি দাঁড়ান, আপনি তো এই মহলের রাজকন্যা, একটু অপেক্ষা করুন। আর এই লোকটা কে? এই কথা শুনে মাসুম ভাই বুঝে যায় যে এই মেয়েটা হয়তো খুব প্রভাবশালী। তিনি কিন্তু সব স্বপ্নই দেখছেন, কিন্তু তিনি যে জাগবেন জেগে উঠবেন তাও পারছিলেন না। তার নাকি স্বপ্নটা দেখতে দেখতে নাকি সেই মাসুম ভাই নাকি খুব বিভোর হয়ে গিয়েছিল। তো তারপর মাসুম ভাই দেখছেন যে সেই মেয়েটা তাকে সেই মহলের ভিতর নিয়ে গিয়েছে এবং মহলের ভিতরে তিনি দেখছেন যে অনেক লোকের সমাগম এবং এটাও তিনি দেখছেন যে সবাই এসেছে মাসুম ভাই এবং সেই মেয়েটার বিয়ে হওয়ার উদ্দেশ্যে এবং তারা চাচ্ছিল যে সেখানেই তখন মাসুম ভাই দেখছিল যে সেখানেই তখন হয়তো তার বিয়ে হবে। তো সেখানে যখন সেই মেয়েটা যায় দেখছে যে একটা পুরোহিতের মতো কেউ একজন বসে আছে। মাসুম ভাই বলে যে অনেক সময় হয় না যে হিন্দু বিয়ে করতে পুরোহিত বিয়ে পড়ায়, এরকম তিনি দেখছেন যে একটা পুরোহিতের মতো কেউ বসে আছে এবং মেয়েটাকে সেখানে বসে এবং মাসুম ভাইকে সেখানে নিয়ে যায় এবং সেই পুরোহিতটা
বয়স্ক ছিল, সে কিন্তু একটা মন্ত্র পড়ছিল। মাসুম ভাই অনেক খেয়াল করে, কিন্তু সে সেই ভাষা কিছুই বুঝে না। মনে মনে চিন্তা করতে থাকে মাসুম ভাই যে তিনি এখান থেকে পালিয়ে যাবে। এমন সময় মাসুম ভাইয়ের সাথে যে মেয়েটা ছিল, মানে যে রাজকন্যা নামে তাকে ডেকেছিল, সেই মেয়েটা কাকে জানি ডাক দেয়। ঠিক তখনই দুজন দাসী এসে হাজির হয় এবং মাসুম ভাইকে একটা পাঞ্জাবি দেয় পরার জন্য, টকটকে লাল কালার একটা পাঞ্জাবি। মেয়েটাকেও নিয়ে যায় পোশাক পরানোর উদ্দেশ্যে। তারপর মাসুম ভাইকে একটা জায়গায় নিয়ে যায় এবং গিয়ে বলে যে তুমি গোসল করে এসে লাল পাঞ্জাবিটা পরো। মাসুম ভাই নাকি তখন স্বপ্নের মধ্যেই তখন এসে তিনি লাল পাঞ্জাবি পরেন এবং মেয়েটাও নাকি তখন সেজে আসে মাসুম ভাইয়ের পাশে বসে, সেই পুরোহিতের সামনে বসে। তখন মাসুম ভাই যখন দেখছে বিয়ের কার্যক্রম শুরু হয়, তার পাশে মাসুমের পাশে কিছু ফল রাখা ছিল। মাসুম ভাই তখন একটা ফল খায়, ঠিক ফল খাওয়া মাত্রই সবাই তার দিকে এত গম্ভীরভাবে তাকায়, মানে মনে হচ্ছিল যে মাসুম ভাই সবাই তার দিকে বিরক্ত সুরে তাকাচ্ছে। মাসুম ভাই তখন একটু হকচকিয়ে যায় এবং তিনি জিজ্ঞাসা করছে আমার দোষ কি। তখন শিব পুরোহিতটা তাকে প্রচণ্ড বকাবকি করে এবং একটা সজোর চরও মারে। সাথে সাথে মাসুম ভাই সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তিনি দেখছেন তার ঘুম ভেঙে গিয়েছে, তিনি বিছানায় শুয়ে আছেন। তখন ফজরে ঠিক আগ মুহূর্তে হবে। মাসুম ভাই একটু বসে যান এবং বসে ভাবতে থাকেন যে কি দেখলেন এতক্ষণ। তিনি রুমের লাইটটা জ্বালানোর পরে যা তিনি দেখেন আরো বেশি অবাক হয়ে যান। মাসুম ভাই দেখছে স্বপ্নে তিনি যে লাল পাঞ্জাবিটা পরা ছিল, এটা তিনি যে বিছানায় শুয়েছিলেন তার পাশেই ভাঁজ করা অবস্থায় পড়ে আছে। মাসুম ভাই তখন লাল পাঞ্জাবি ছিল না, তাহলে এটা আসলো কোথা থেকে? তিনি ভয়ে চিৎকার দেন এবং তার বাবা মা রাতে দৌড়ে তার রুমে আসে এবং চিৎকারের কথা জানতে চাইলে মাসুম ভাই কি কি স্বপ্ন দেখেছে সব কিছু বলে এবং এই লাল পাঞ্জাবিটাও দেখায়। মাসুম ভাইয়ের মাও জানতো যে তার কোনো লাল পাঞ্জাবি নেই, তাহলে এটা কিভাবে আসলো? কেউ তো মজা করার কথা না, আর মাসুম ভাইও খুব মজা করার ছেলে ছিল না। তো ওনার বাবা মা বেশ টেনশনে পড়ে যায় এবং মাসুম ভাইয়ের বাবা বলে যে ঠিক আছে তুমি কোনো রকম ঘুমাও, দেখা যাক এটা সকালে কি করা যায়। তো কোনো একটা মাধ্যমে মাসুম ভাইয়ের বাসায় এক লোক আসে যিনি নাকি জিন তাড়াতে পারে। তো সেই লোককে নিয়ে আসা হয় এবং সেই লোক মাসুম ভাইকে বলে যে দেখো তোমাকে এটা আমার সাথে একা থাকতে হবে, একটু কথাবার্তা বলি তোমার সাথে, তারপর বুঝবো কি করা যায়। তো সেই লোক মাসুম ভাইয়ের কথা শুনে বলছে যে দেখো হতে পারে তুমি কোনো খারাপ জিনিস খপ্পরে পড়েছো এবং সমস্যা হওয়ার জন্য হয়তো হচ্ছে। এবং মাসুম ভাইটাও বলে যে ওই পুকুর পাড়ে তিনি কী করেছিল, কীভাবে কী হয়েছে। তো সেই লোকটাও বলছে যে হ্যাঁ এরকম তো হয়, অনেক সময় বদিনের নজর পাচ্ছে, ঠিক আছে এটা চলে যাবে, ভয় পাবা না, আর যা কিছু হয় সব কিছু খুলে বলবা। তো সেই লোকটা কিছু জিনিস দিয়ে কিছু রিচুয়াল করে তিনি মাসুম ভাইকে কিছু দোয়া পানি দেয় এবং দিয়ে বলছে যে তুমি এগুলো সবসময় পড়বা, মানে এইসব সবসময় দোয়া পরে নিজেও ফু দিবা এবং পানিগুলো খাবা এবং আমি যা পানি দিচ্ছি তা 3 দিনের মধ্যে শেষ করবা, এরকম কিছু কথাবার্তা বলে। এবং বলে দেওয়ার পর বলে যে ঠিক আছে আমি তারপরে দেখি, আমি আজকে তোমাকে এরকম পানি পড়া দিয়ে গেলাম, আমি 3 দিন পর আসবো, তোমার সাথে কথা বলবো, দেখি কিছু সমস্যার সমাধান হয় কিনা দেখবো। তো মাসুম ভাইয়ের সাথে সেই যে লোকটা আবার 3 দিন পর আসে, চিন্তা করতে পারেন যিনি, তো তিনি আসার পর মাসুম ভাই বলে যে না তিনি এখন আজে বাজে স্বপ্ন দেখে, তবে এই স্বপ্নগুলো তিনি আর মনে রাখতে পারে না। তো সেই লোকটা বলছে ঠিক আছে তুমি এরকম একটা রুমে আসো আমার সাথে। তো মাসুম ভাইকে নিয়ে জিন হাজির করে মাসুম ভাইয়ের উপরে এবং সেই জিনের সাথে লোকটা অনেক কথা বলে এবং কথা বলার পর সেই জিন থেকে জানতে পারে যে জিনের আসলে সেদিন সেখানে বিয়ে হচ্ছিল এবং বিয়ের আসলে মাসুম ভাই এরকম সে পুতুলটাকে ভেঙে ফেলেছিল দেখে হয়তো জিনদের খুব রাগ হয়েছে। বেসিক্যালি ওইখানে তো জিনে কোনো ভর করেছিল সে পুতুলের উপরে। তো তারা সেখান থেকে সব, এবং সেখানে বেশ কয়েকটা জিনও ছিল, তারা সেই বিয়ের জন্য এসেছিল এবং তারা সেখান থেকে পালিয়ে যায় মাসুম ভাই আসার কারণে। তো এই কথাগুলো বলে, কিন্তু সেই লোকটা এগুলো বিশ্বাস হচ্ছিল না, তবুও তিনি ভাবতে থাকেন যে আসলে কীভাবে কি সমাধান করা যায়। তারপর সেই জিন সেখান থেকে চলে যায় এবং সেই জিন একটাই কথা সেই লোকটাকে ছেড়ে দেয় এবং বলে যে আমি ওর ক্ষতি করব, এই পরিবারকে আমি ছাড়বো না। তো সেই লোকটা ভাবতে থাকে যেটা এরকম কথা বলছে জিনকে আবার সামনে কোনো সমস্যা করে নাকি। তো সেদিনের পর সেই লোকটা সেখান থেকে চলে যায় এবং মাসুম ভাইয়ের বাবাকে বলে যে দেখেন আমি তো জিন হাজির করেছিলাম, কিন্তু আমি এর কথাবার্তা বুঝছি না যে আসলে সে সত্য বলছে না মিথ্যা বলছে, আর এরকম এত সিরিয়াস ঘটনা তো ঘটার কথা না। যদিও সেই লোকটা এটা স্বীকার করেছিল যে সেই জায়গাটা ভালো না যেখানে মাসুম ভাই এসেছিল। এরপর টুকটাক তো ঘটনা ঘটতেই থাকছে মাসুম ভাইয়ের বাসায়। সেই লোক আরও আসে নাই, আর মাসুম ভাইয়ের সিদ্ধান্ত নেয় যে উনি ওনার বাবার কথা হচ্ছে তোমার যেভাবে চলছে চলুক, দেখি সামনে যদি কোনো হুজুর বা কোনো কবিরাজ পাই তখন তোমাকে দেখানো হবে আবার। এবং মাসুম ভাইকে এটা বলে যে তুমি মনের মধ্যে সাহস রাখো। তো কোনো একদিন সন্ধ্যার পরে মাসুম ভাইদের যে রান্নাঘরটা ছিল
তো সেই রান্নাঘর ছিল ওনাদের উঠানের একটা পাশে। তো সেখানে মাসুম ভাইয়ের মা রান্না করছিল এবং মাসুম ভাইয়ের এক চাস্তো বোন এবং চাস্তো ভাই সেখানে এসেছিল এবং সে রাতে হয়তো সাথে বাসা খাবে এই উদ্দেশ্যে। তো তারা তিনজন সেখানে ছিল। হঠাৎ মাসুম ভাইয়ের মার চোখ যায় মাসুম ভাইয়ের রুমে, দেখছে যে প্রচণ্ড আলো আসছে সেখান থেকে এবং আলো ঝিলিকটা একটু পরপর হচ্ছে। তো ওনার একটু সন্দেহ লাগে। উনি করে কি যে ওনার যে মাসুম ভাই চাস্তো বোন আছে ওকে নাম ধরে ডেকে বলতেছে, আচ্ছা দেখতো তোর ভাইয়ের রুমে কি হয়েছে, তোর ভাই কি করে দেখতো। তো তখন সে চাস্তো বোন বলে না আমার ভয় লাগে। তো সাথে যে আরেকটা ছিল ছেলে চাস্তো ভাই, সে বলতেছে যে ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়ান। তার নাম ছিল রাফিন। তো রাফিন সে ঘরে ঢুকে, মাসুমের ঘরে ঢুকে প্রচণ্ড চিৎকারতে দৌড়ে বের হয়ে আসে এবং যা দেখেছে তা তার চাচিকে বলে। সে বলে যে সে যখন রুমে যায় গিয়ে দেখছে যে রুমের নাকি লাইট বন্ধ, কিন্তু বাইরে থেকে যে আলোটা আসছে সেই আবছা আলোতে দেখতে পাচ্ছে একটা কালো অবয়বের মতো বোরকা পরা একটা মেয়ে মাসুম ভাইয়ের পাশে বসে আছে এবং জোরে জোরে হুঙ্কার দিচ্ছিল এবং মনে হচ্ছে যে কুকুর যেমন চিৎকার দেওয়ার মানুষের গর্জন দেন এরকম গর্জন দিচ্ছিল। এবং রাফিন সে দেখে নাকি সে যখন চিৎকার দিবে তখন সেই কালো অবয়বটা রাফিনের দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দেয়। রাফিন শুধু দেখে চোখের অংশটুকু লাল জল জল করছিল। তো এই কথাটা শোনা মাত্র তারপর তারা রুমে যায়। সেই রাফিন এবং মাসুম ভাইয়ের মা তখন রুমে যায়। ঘরে গিয়ে দেখে যে মাসুম ভাই শুয়ে আছে, ঘর নর্মাল, কিন্তু যখন লাইটটা জ্বালানো হয় দেখছে যে কয়েকটা রক্তের ছোপ ছোপ ঘরের মেঝেতে পড়ে আছে এবং জানলা পর্যন্ত আছে আর কি। তার মানে জানলাটা দিয়ে হয়তো কেউ চলে গিয়েছে, জানলাটা খোলা ছিল। এবং তারপর মাসুম ভাইকে ডাকা হয়, দেখা হচ্ছে তার শরীরে কোনো দাগও নাই, রক্তের কোনো ছিটে ফোটানো নেই। এবং মাসুম ভাইকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি কোনো কিছু হয়েছে, কোনো সমস্যা হয়েছে? সে বলে না আমার তো কোনো সমস্যাই হয় নাই। তবে হ্যাঁ, এটা মাসুম ভাই বলে তিনি নাকি তখন একটা বাজে স্বপ্ন দেখছিল। সে রাতে কোনো রকম পার হয়। পরের রাতে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। মাসুম ভাইয়ের মার ঘুম ভেঙে যায় দরজা খোলার আওয়াজে। তিনি ঘুম থেকে উঠে দেখেন যে পাশের রুমে মাসুম ভাই দরজা খুলে বাইরে উঠানের দিকে চলে যাচ্ছে। তাকে ডাকাডাকি করে কিন্তু কোনো উত্তর দেয় না। তো মাসুম ভাইয়ের মায়ের ডাকাডাকিতে ওনার বাবা উঠে যায়। তখন তাড়াতাড়ি মাসুম ভাইকে উঠানের দেখছে একটা কোণা দিয়ে কোথায় চলে যাচ্ছে। যখন তাকে টেনে আনতে যাবে মাসুম ভাই নাকি ঘাটটা কাত করে একটা বাজে হাসি দেয় এবং বলতেছে আজকে আমি চলেই যাব, এই কথা বলছে। তখন তার বাবা আরও বেশি ভয় পেয়ে যায় এবং তাকে জোর করে টানতে থাকে। এত জোরে চিৎকারে টানতে থাকে যে আশেপাশে প্রতিবেশী যারা আছে তারাও নাকি এসে পড়ে। 5-6 জন নাকি আসে, কিন্তু টেনে মাসুম ভাইকে ঘরে ঢুকাতে পারে না। তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়া এবং আস্তে আস্তে মাসুম ভাইকে ঘরের দিকে নিয়ে আসা হয় এবং ওনার বাবা জোরে জোরে আজান দিচ্ছিল। ঠিক আজানের আওয়াজটা যখন ওনার কানে যায় মাসুম ভাই, তখন তিনি জ্ঞান হারায় ফেলেন। এরপর ওনাকে ঘরে ঘুম পাড়িয়ে রাখা হয়, ঘুমাতে থাকেন তিনি। সকালে উঠে তিনি তার বাবাকে বলেন, রাতের কথাগুলো বলেন আর কি, যেমন প্রতিবেশীরা আসে যে কী হয়েছিল জানতে। তখন মাসুম ভাই বলে যে রাতে তিনি একটা নুপুরের শব্দ পাচ্ছিলেন এবং তিনি শুনতে পাচ্ছিলেন যে কেউ তাকে ডাকছে। এটা একটা মেয়ের কণ্ঠ ছিল। যখন তিনি উঠানটা ক্রস করবেন দেখছেন যে বধূ সাজে কেউ একজন দাঁড়িয়ে আছে ওনার ঘরের ঠিক কোনায় এবং তিনি সেখানে যেতে থাকেন। তো প্রতিবেশীরা বিষয়টা জানতো। তখন যারা ছিল তারা বলছে যে দেখেন দিন দিন তো ছেলেটা খারাপের দিকে যাচ্ছে, যদি পারেন বড় মাপের একজন কবিরাজের কাছে যান, সেখানে গিয়ে দেখেন যে কোনো সমস্যার সমাধান করতে পারেন কিনা। এরপর কোনো একটা কবিরাজের সন্ধান পাওয়া যায় কোনোভাবে, তার কাছে নিয়ে যাওয়া হয় মাসুম ভাইকে। এটা পাশের গ্রামে ছিল এবং সেই কবিরাজ সব কিছু শুনে বলে যে মাসুম ভাইয়ের বিয়ে দিয়ে দেওয়ার জন্য, এবং এক পর্যায়ে মাসুম ভাইয়ের বিয়েও দিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের ঠিক কয়েকদিন পর মাসুম ভাইয়ের সংসারটা ভেঙে যায়। কিন্তু কি কারণে ভাঙে সেটা যখন তার শ্বশুরবাড়ি বা স্ত্রীর পক্ষকে জানানো হয়, তখন তারা বলে, সেই স্ত্রী মানে মাসুমের স্ত্রী বলে মাসুমের আচরণ নাকি উল্টাপাল্টা ছিল। প্রায় রাতে নাকি উল্টাপাল্টা চিৎকার করতো এবং তার স্ত্রীকে প্রচণ্ড ভয় পেয়ে যেত এবং বিষয়টা নাকি মাসুম ভাইয়ের বাবা মাও জানতো। যাই হোক, তারপর সেই কবিরাজ তো কাছে আবার পরবর্তীতে যাওয়া হয় যখন ডিভোর্স হয়। যাওয়ার পর সে কবিরাজ বলছে যে দেখেন যদি এটাতে সমস্যার সমাধান না হয়, এটা কিন্তু হলো, এক কাজ করেন আপনার অন্য কাউকে দেখেন, আমাদের এটা সম্ভব না। তারপর মাসুম ভাইয়ের বাবা মা তো বেশ চিন্তায় পড়ে যায়। আত্মীয় স্বজনকে বলে যে কী করা যায়, যেহেতু একটা বিয়ে ভেঙে গিয়েছে। তো ওনারা এরকম অনেক খোঁজাখুঁজির পর সিদ্ধান্ত নেয় যে যেভাবে আছে সেভাবে চলতে থাকুক
এবং কোনো একটা মসজিদের ইমামের কাছ থেকে মানে কোনো পানি পড়া বা কোনো একটা কিছু সন্ধান মানে হয়তো কোনো একটা সমাধান পেয়েছিল, সেভাবে চলতে থাকে, তার সেভাবে চলতে থাকে। কিন্তু সমস্যার সমাধান আর হয় না। মাসুম ভাই দিন দিন অসুস্থ হতেই থাকে। কয়েকটা হুজুর দেখানোর পর তো জিনও হাজির করেছিল, কিন্তু জিনরা হুমকি ধামকি দিয়ে গালাগালি করে সেখান থেকে চলে যায় এবং বলে যে পরিবারকে ধ্বংস করে এখান থেকে নাকি তারা মুক্ত হবে। তো বিষয়টা মাসুম ভাই বুঝে, কিন্তু তিনি কিছু বলতে পারে না। এদিকে আশেপাশে প্রতিবেশীরা বুঝছে। এভাবে নাকি তারপরে আরেকটা কবিরাজ এরকম দেখানো হচ্ছে, তিনিও বলেছে ওকে বিয়ে দেওয়ার জন্য। আবারও বিয়ে দেওয়া হয়, কিন্তু সংসার বেশি দিন টিকে না। এরপর ওনাদের গ্রাম থেকে প্রায় 150 কিলো দূরে আরেকজন হুজুরের সন্ধান পায়। সেই হুজুরের কাছে যাওয়ার পর হুজুর সব কিছু শুনে এবং জিনও হাজির করে। প্রায় 1-2 দিন সময় নেয় তিনি, এবং মাসুমের বাবাকে বলে যে আপনার ছেলেকে আগামী 1 বছর রসুন খেতে দিবেন না, আরও কিছু খাওয়া দিতে মানা করে, যে খাওয়াগুলো খেতে দিবেন না, এবং কিছু উনি রিচুয়াল দেয় এবং বলে যে কাজগুলো করতে হবে, দেখেন সব কিছু ঠিকঠাক হয় নাকি। তারপর মোটামুটি দেখা যাচ্ছে সে হুজুরের কাছ থেকে আসার পর প্রায় 8-9 মাস হয়েছে, সব কিছু সুন্দরভাবেই কাটে। ঠিক শেষের মাসে, মানে ঠিক 12তম মাসে এসে, 1 বছর হতে কতদিন বাকি, কোনো একটা রিচুয়াল ভঙ্গ করে এবং মাসুম ভাইয়ের তখন কোনো একটা খাবার তিনি নিষিদ্ধ খাবার তিনি খেয়ে ফেলেন। খাওয়ার পর থেকে তার প্রচণ্ড বমি হয় এবং রক্ত বমি শুরু হয় বেশ কয়েকদিন। মাসুম ভাই ভাবতে থাকেন যেটা তো 12 মাস তো হয়ে গিয়েছে মনে হয়, আসলে সঠিক তারিখটা তিনি মনে রাখতে পারেন। তিনি ভাবে যে 1 বছর হয়তো হয়ে গিয়েছে, কিন্তু পরে দেখছে যে না, হিসাব করে দেখো যে না, 1 বছর হয়তো হয় না, এই জন্য কিছু খেয়েছে দেখে তার সমস্যা হচ্ছে। তারপর এই যে খাওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞা যে হুজুরটা দিয়েছিল তার সাথে আবার যোগাযোগ করা হয়। তিনি বলে দেখেন, বকাঝকা করেন এবং বলে যে দেখেন এখন আমার কিছুই করার নাই, আর এই ছেলেকে সাবধানে রাখেন, দিন দিন যতই যাবে ও সুস্থ হবে কিনা জানি না, তবে ওকে সাবধানে রাখতে হবে। তারপর সেই মাসুম ভাই এখনও তিনি আগের মতোই আছেন, আগের মতো না দিনকাল যাচ্ছে, কিন্তু সমস্যা থেকেই যায়। মাঝে মাঝে নাকি তিনি এখন উল্টাপাল্টা অনেক বাজে স্বপ্ন দেখেন এবং ওই নারী আকৃতির অবয়বটাকে নাকি তিনি দেখেন। সাকিব আল হাসান নয়ন ভাই বলে মাসুম ফেরার পরে বিয়ে হয়নি, তার পরিবারের সাথে তিনি থাকেন, কিন্তু সম্পূর্ণভাবে এখনও সুস্থ হতে পারেননি।